side one. 1 to 20. 6 তাই না? জি স্যার। ইয়া ছিল হায়ার স্কিল কোন লেভেলে? Level 5. লেভেল 5 সুপারভাইজার Level 5. Supervisor level 5 sir. Level 5. সুপারভাইজার লেভেল 5 লেভেল 4 এ কি? Sir, level Skill. 4 is field worker. স্কিলড ওয়ার্কার। আর লেভেল 6 এ Sir, middle level manager অথবা sub assistant engineer. মিড লেভেল ম্যানেজার অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। গুড। এই তো আপনারা তো মোটামুটি কভার করেই ফেলছেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে নতুন সেশনের দিকে যেতে পারি। এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে? আমরা গতদিন যে পর্যন্ত পড়ছিলাম ডিবেটের সংজ্ঞা, শাহাদাত হোসেন বলেন। কোশ্চেন না, আপনি স্যার একটা টাস্ক দিয়েছিলেন প্রথম ক্লাসে সিভিএলএম গুলা ডাউনলোড করার এনএসজি এর ওয়েবসাইট থেকে। আমি স্যার ব্যর্থ হয়েছি, একটু লিঙ্কটা কি আবার কি একটু দেখাই দেওয়া যাবে? মানে ক্লাসের শুরুতে হোক শেষে হোক যে কোনো এক সময়। শেষে মনে করিয়েন, হ্যাঁ? জি স্যার। পার্টস অফ কম্পিটেন্সি, কি ফিচার অফ কম্পিটেন্সি। আচ্ছা, এই পর্যন্ত আমরা পড়ছিলাম তাই না? জি শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন বলেন। স্যার রাইসটা আগে ছিল। আচ্ছা, ওকে। তাহলে আমাদের পার্টস অফ ইউনিট অফ কম্পিটেন্সি তো আমরা দেখেছিলাম। কয়টা জন ছিল পার্টস অফ ইউনিট অফ কম্পিটেন্সি? আমার কথা শোনা যাচ্ছে? স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, পার্টস অফ ইউনিট অফ কম্পিটেন্সি কয়টা ছিল? স্যার 7টা ছিল। মনে তো আছে আমাদের নিশ্চয়ই, তাই না? জি স্যার। ওকে। এক মিনিট একটু। ওকে, মনে তো আছে তাই না? এভিডেন্স গাইড থেকে আমরা কি কি পাই? কে বলতে পারবেন এভিডেন্স গাইড থেকে আমরা কি কি পাই? স্যার আন্ডারপিনিং নলেজ, স্কিলড, এগুলো হচ্ছে স্যার দেওয়া দিয়ে মানে এভিডেন্স হিসেবে থাকে এভিডেন্স গাইডে। আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিল, ক্রিটিক্যাল অ্যাসপেক্ট, ভুলে গেছি আমরা সিএস এ দেখছিলাম না? তার মানে এভিডেন্স গাইড থেকে আমরা মূলত ওই যে শর্ট সাজেশন বলি আর যাই বলি না কেন সেইটা পাই আর কি। ঠিক আছে, এখন আসেন তাহলে গতদিনের এই পর্যন্ত কিন্তু আমরা মোটামুটি রিকভার করে ফেললাম। আমাদের দু একজনের হয়তো এখন একটু গ্যাপ আছে,
আমরা একটু চেষ্টা করবো এই গ্যাপগুলোকে রিকভার করে নেওয়ার। ঠিক আছে, প্রতিদিনের টাস্ক একদিন বাদে একদিন সেশন কন্ডাক্ট করার উদ্দেশ্যই কিন্তু হচ্ছে আপনারা আজকে যেটা পড়া হবে সেটা যেন ঠিকঠাক মতো নেক্সট দিনে পড়ে আসেন, সেই উদ্দেশ্য। তো সেই জায়গাটা আপনারা একটু কিন্তু মানে বেশ সিরিয়াস এবং কনসার্নিং ওয়েতে আর কি একটু চেষ্টা করবেন। ঠিক আছে, এটা সকলের কাছে বিনীত অনুরোধ। এখন আসেন, আমাদের কম্পিটেন্সির ভিতরে ছিল কি ফিচার অফ কম্পিটেন্সি। তো কি ফিচার অফ কম্পিটেন্সি যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে যে মোট 4টা আছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য 4টা হচ্ছে, প্রথম যেটা সেটা হচ্ছে বিং অ্যাবল টু ডু দ্য জব, মানে আপনাকে কাজটা করতে পারতে হবে, এটাই বলা হচ্ছে একটা বৈশিষ্ট্য কম্পিটেন্সির। সেকেন্ড যেটা, যে কেন এবং কিভাবে কাজটা করব সেটা আমাদেরকে জানতে হবে, যে কেন এবং কিভাবে কাজটা করব, শুধু কিভাবে না, কাজটা করার উদ্দেশ্যটাও আমাদেরকে জানতে হবে, কারণ উদ্দেশ্য না জানলে আমরা কিন্তু কাজটা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তার মানে উদ্দেশ্যই মানে হচ্ছে লার্নিং আউটকাম বা আউটকাম, যেটাকে আমরা বলি যে কাজটা আসলে করার পর কি দাঁড়াবে, সেই জিনিসটা আমাকে আগে জানতে হবে, তাহলে না আমরা কিভাবে করতে পারবো সেটা আর কি আমরা আরো ভালোভাবে নির্ধারণ করতে পারবো। থার্ড নাম্বার হচ্ছে নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস গো রং, মানে যদি আমাদের কোনো কারণে কাজটা করার সময় ইরেগুলারিটিস ঘটে বা কোনো বাধা আসে, অথবা দেখা যাচ্ছে যে স্বাভাবিক গতির ছন্দপতন হয়, তাহলে কাজটা কিভাবে করতে হবে সেটা জানতে পারাটাও হচ্ছে কম্পিটেন্সির বৈশিষ্ট্য। আর ফাইনাল যেটা, যে রাইট অ্যাপ্রোচ আমাদেরকে মেনটেন করতে হবে, যে আমাদের কাজটা জব প্রপারলি এবং সেফলি করার জন্য রাইট অ্যাপ্রোচ, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সিকুয়েন্সিং, ধারাবাহিকভাবে কাজটা করতে পারতে হবে, প্রপার সেফটি মেনটেন করে, প্রপার পিপি মেনটেন করে, প্রপার হাইজেনিক যে বিষয়টা আছে সেটা মেনটেন করে, এইটাকে বলা হয় হচ্ছে রাইট অ্যাপ্রোচ। তাহলে কম্পিটেন্সির ফিচার হচ্ছে 4টা। একটা হচ্ছে কাজটা আমাদেরকে করতে পারতে হবে, ওই মৌলিক মূল কাজটা আমাদেরকে করতে পারতে হবে। সেকেন্ড হচ্ছে কাজটা আমি কেন এবং কিভাবে করব সেটা আমাদেরকে জানতে হবে। আমাদেরকে জানতে হবে যে কাজটা যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় তাহলে কিভাবে কাজটা উঠাবো, আর সঠিক অ্যাপ্রোচ, সেফলি এবং সঠিকভাবে কাজটা করার জন্য রাইট অ্যাপ্রোচটা আমাদেরকে থাকতে হবে, অর্থাৎ যেটা বললাম যে সিকোয়েন্সিয়ালি, এটাকে বলা হয় হচ্ছে কি ফিচার অফ কম্পিটেন্সি। এইটা আপনাদের অ্যাসেসমেন্টের জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু এর পরে আমরা যেটা পড়বো সেটা বুঝতে হলে এই 4টা আমাদেরকে সাপোর্ট করবে, এই জন্য এই 4টা একটু দেখে নিলাম। এখন আসি কম্পিটেন্সির মৌলিক বিষয় বা মূল বিষয়, এটাকে বলা হয় হচ্ছে ডাইমেনশন অফ কম্পিটেন্সি। কম্পিটেন্সির ডাইমেনশন আছে, ডাইমেনশন মানে তো আমরা বুঝি, তাই না, দিক, কয় দিক থেকে বিবেচনা করা হয়। তো কম্পিটেন্সি ডাইমেনশন অফ কম্পিটেন্সি বা কম্পিটেন্সির ডাইমেনশন হচ্ছে মূলত 4টা। প্রথম যেটা সেটা হচ্ছে টাস্ক স্কিল, সেকেন্ড যেটা সেটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, থার্ড যেটা সেটা হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, অ্যান্ড নাম্বার 4th এটা হচ্ছে বলা হয় হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট স্কিল। এখন যদি টাস্ক স্কিলটাকে আমরা চিন্তা করি, তাহলে আসলে আপনারা কি কেউ বলতে পারবেন যে টাস্ক স্কিলটা কি হতে পারে? স্যার আমরা একটু আগে যেটা পড়েছিলাম, বিং এবল টু ডু দ্য ওয়ার্ক, এটাই স্যার হচ্ছে ওকে, তার মানে কাজটা করতে পারাটাকে বলা হচ্ছে টাস্ক স্কিল, যে সে কাজ করতে পারে, সে রান্না করতে পারে অথবা সে চা বানাইতে পারে, এটাকে বলা হচ্ছে টাস্ক স্কিল। তবে একটু আছে যে মানে সঠিক অ্যাপ্রোচে সুনির্দিষ্ট সময়ের ভিতরে, স্কিলের সংজ্ঞার ভিতরে আছে আর কি, এটা আমরা দেখব যে সুনির্দিষ্ট সময়ের ভিতরে কাজটা করতে পারতে হবে সুনির্দিষ্ট নিয়ম অনুসারে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে টাস্ক স্কিল। ঠিক আছে, এটা যদি সংজ্ঞাটা আমরা একটু দেখি, ওই যে
the required performance which is described in the unit of competency at the competency standard. তার মানে একজন ওই কাজটা বা ওই জবটা সম্পন্ন করার জন্য তার ভিতরে যে পারফরমেন্স বা তার ভিতরে যে যোগ্যতাটা থাকা দরকার সেটাকে বলা হয় হচ্ছে টাস্ক স্কিল। তাহলে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল কি হবে? স্যার একটি কাজ সম্পন্ন করতে স্যার মানে একাধিক কাজ তো আমাদের পরিচালনা করতে হয়, তো সেটা করার ক্ষমতাটাই হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আর একটু সহজভাবে যদি বলি, ধারাবাহিকভাবে কাজটা করতে পারা সক্ষমতাটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট। যে কোনটার পর কোনটা এই সিকোয়েন্সটা মেনটেন করতে পারাটাও হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আবার একসঙ্গে একাধিক টাস্ক হ্যান্ডেল করতে পারাটাও হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আমি কি বুঝতে পারছি, বুঝাইতে পারছি? জি স্যার। স্যার এই কাজটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট হচ্ছে স্যার একটা কাজকে ভেঙে ভেঙে কয়েকটা ধাপে করা এবং সুনির্দিষ্টভাবে করা। ভেঙে ভেঙে কয়েকটা ধাপে করাটাকে টাস্ক ম্যানেজমেন্ট বলা হচ্ছে না স্যার। ধরেন আপনি চা বানাবেন, কথার আমরা তো সবসময় একটা কমন উদাহরণ দেই। তো এই চা বানাইতে যে আপনি যদি চার পানি ঠিকমতো গরম হওয়ার আগে আপনি জানেন যে চা গরম মানে পানি গরম করতে হবে, পাতি দিতে হবে, পানির ভিতরে পানি মানে চা পাতি দিতে হবে, তাই না? এখন পানি গরম হওয়ার আগে যদি আপনি শুরুতেই চা পানির ভিতরে চা পাতি দিয়ে জাল দেন তাহলে কি ওই চাটা হবে প্রপারলি? না স্যার। হবে না। তার মানে একটা কাজ বা একটা টাস্ক বা একটা জব সম্পন্ন করার জন্য ওই কাজের যে ধাপগুলো সেইগুলো ধারাবাহিকভাবে করতে পারাটাও হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। জি স্যার, এখন বুঝতে পারছি স্যার। ঠিক আছে। আবার একসঙ্গে একাধিক কাজ করতে পারাটাও টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আমরা সবসময় টাস্ক ম্যানেজমেন্ট করি, যেমন আজকে আপনি এখানে ক্লাসে জয়েন করছেন টাস্ক ম্যানেজমেন্ট করে, আপনার অনেকগুলো টাস্ক বা জব ছিল, অনেকগুলো কাজ ছিল, আপনি সবগুলো ম্যানেজ করে সময় বের করে এখানে বসছেন, এটা টাস্ক ম্যানেজমেন্ট। আপনি ক্লাস নিচ্ছেন, ক্লাসরুমে প্রিন্সিপাল স্যার ডাকলো, এই তুষার সাহেব আসেন এই রিপোর্টটা দিয়ে যান, ওদিকে আপনার স্টুডেন্টরা বসে আছে, তাহলে আপনাদের স্টুডেন্টদেরকে একটা কাজ দিয়ে আপনি আসলেন, এসে রিপোর্টটা করে দিলেন, এটাও টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। জি স্যার। আপনারা তো কম বেশি বাজার করছেন, কাঁচা বাজার করছেন? জি স্যার। করেন নাই কি এ পর্যন্ত? কাঁচা বাজারে যে কাঁচা বাজার করেন নাই কি সবজির দোকানে যে? ওকে, আমরা সবাই করছি। খুব। আপনি সবজির দোকানে যে একটু লক্ষ্য করে দেখবেন যে ওই একটু বড় সড়ো দোকান হলে বা একটু ব্যস্ত দোকান হলে ওর 2-3টা ডালা বা ঝুড়ি থাকে অথবা পলিথিন থাকে। আপনি যে সবজিটা দেখেন একটু বাছাকুটা করেন, আপনাকে পলিথিন অথবা ডালাটা এগিয়ে দিয়ে বলে যে স্যার কী নেবেন বা ম্যাডাম কী নেবেন, নেন এটাতে উঠান। আপনি ওটাতে ভরতেছেন, ও ঠিকই পাশে আর একটা কাস্টমারকে হয়তো আলু মেপে দিচ্ছে, ওই আলু মেপে দিয়ে আপনার উস্তা মেপে দিন। এরপরে আবার হচ্ছে স্যার আর কিছু নেবেন, বলছে হ্যাঁ নিবো, পটল, নেন এই যে পটলও বাসে, আর একটা ডালায় পেতে কিন্তু পটল বাঁচতেছে। তার মানে ও কিন্তু একসঙ্গে 3টা বা 4টা কাস্টমার কিন্তু হ্যান্ডেল করতেছে। এটাও কিন্তু টাস্ক ম্যানেজমেন্ট। ওর কাছে এক একটা কাস্টমার বা এক একটা ক্লায়েন্ট কিন্তু এক একটা টাস্ক। ও কিন্তু দেখেন একই সঙ্গে কিন্তু সবগুলো ম্যানেজ করতেছে, নাকি টাস্ক ম্যানেজমেন্ট। বুঝাইতে পারছি? বিভিন্নভাবে টাস্ক ম্যানেজমেন্ট হয়, তবে আমাদের ট্রেনিং পারপাসে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলের গুরুত্বটা হচ্ছে ওই যে জব বা টাস্কটা কাজটা করবে সেটা সঠিক যে পদ্ধতিতে ধারাবাহিকভাবে করার কথা ছিল সেই ধারাবাহিকভাবে করতে পারছে কিনা বা করতেছে কিনা সেটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। এই যে এখানে সংজ্ঞাটা বলা আছে, অ্যাবিলিটি টু প্ল্যান অ্যান্ড ইন্টিগ্রেটেড অ্যাজ মেনি ডিফারেন্ট টাস্ক অ্যাজ পসিবল ইন অর্ডার টু কমপ্লিট এ জব। ইন অর্ডার, এই যে এখানে স্পষ্টভাবে লেখা আছে ইন অর্ডার, তাই না? টু কমপ্লিট এ জব। তো ওই জবটা কমপ্লিট করার জন্য মেনি ডিফারেন্ট টাস্ক হতে পারে, অথবা ইন অর্ডার টু কমপ্লিট এ জব।
আবার এই যে বলা হচ্ছে কন্ডাক্ট মাল্টিপল টাস্ক সিমুলেটাসলি, ওই যে যেটা বললাম যে সবজির দোকানে একসঙ্গে 3জন বা 4জন ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছে, সে সবগুলা মিলে হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। ক্লিয়ার? একটু মানে বেশি ভালোভাবে এখানে 4টে জিনিস আপনাকে বুঝতে হবে, এইগুলোর উপরে বেস করে আমরা সামনে এগোবো। ঠিক আছে, এরপরে আসে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। কন্টিজেন্সি মানে হচ্ছে বিকল্প। তাহলে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল বলতে আমরা কি বুঝতে পারি বা কি হতে পারে, কি মনে হয় আপনাদের? স্যার কাজের সময় মানে কোনো একটা সমস্যা হয়ে গেল, তখন হচ্ছে বিকল্প পদ্ধতিতে ওই কাজটা করাই হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। যেমন যেমন স্যার ধরেন যে আমি যখন হচ্ছে টাইলস বা মেশনারিতে কাজ করতেছি, তখন আমার হচ্ছে লেভেল মানে যে খাড়া লেভেল যেটা, এটা আমি হচ্ছে মানে সাধারণত প্লাম্বব দিয়ে হচ্ছে আমরা মানে চেক করি। তো সেই ক্ষেত্রে আমি প্লাম্বব পাচ্ছি না, আমি স্ট্রিট লেভেল দিয়ে এটা চেক করতে পারবো। হয়েছে উদাহরণ, আপনি যথার্থই বলছেন। কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিলটা হচ্ছে আমাকে জবটা সামহাউ শেষ করতে হবে, বাট কাজ করার পর মধ্যপথে কোনো ইরেগুলারিটিস ঘটলো, আনএক্সপেক্টেড সিচুয়েশন চলে আসলো, বা একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, বা একটা টুলস ভেঙে গেল, হোয়াটএভার এরকম কিছু হতে পারে। তারপরও যেহেতু বলছি যে স্কিলসের সংজ্ঞার ভিতরে আমরা পড়ছি বা বলছি কম্পিটেন্সির সংজ্ঞার ভিতরে যে উইদিন এ স্পেসিফিক টাইম, সুনির্দিষ্ট সময়ের ভিতরে দিতে হবে, তাহলে আমাকে সামহাউ কাজটা ওই সময়ের ভিতরে শেষ করতে হবে। এর জন্য আমরা যে বিকল্প পথ অবলম্বন করতে পারি কিনা, বা আমার সেই নলেজ আছে কিনা, বা আমার সেই জিনিসটা জানা আছে কিনা, এটাকে বলা হয় হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। এইটা আমরা যারা ব্যাচেলর থাকছি আমাদের সে লাইফে মনে হয় কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল আমাদের থেকে বেশি কেউ করে নাই। কীরকম মশারি টানাইতে হবে, লোহা ওয়ালে গাড়তে হবে, হাতুড়ি নাই, কোনো কিছু নাই, রান্নাঘরে যাও, পুতা নিয়ে আসো, শিল নোড়া বা পুতা আইনে করো, তাহলে হাতুড়ির বদলে পুতা দিয়ে করলাম, ওটাই কন্টিজেন্সি। অথবা চেয়ারের সঙ্গে দড়ি বেঁধে মশারি ঝোলানো, ওটাই কন্টিজেন্সি। কয়েলের স্ট্যান্ড নাই, কলম দিয়ে কত কিছু কায়দা করে আমরা কয়েল ধরাইছি, ওটাই কন্টিজেন্সি। ঠিক আছে, তো কন্টিজেন্সি কিন্তু আমরা সব সময় করি, তাই না? অলওয়েজ কন্টিজেন্সি করি, তো এইটাই কন্টিজেন্সি, যেভাবে হোক আমাকে লক্ষ্যে পৌঁছাইতে হবে, অ্যাচিভমেন্ট করতে হবে উইদিন এ স্পেসিফিক টাইম। তো তার জন্য বিকল্প যে সকল পদ্ধতি অবলম্বন করতে, সেটা হলো কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। তবে এইখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট ইজ রিলেভেন্ট টু দ্য প্রসেস, নট স্ট্যান্ডার্ড। এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে বা বিবেচনায় রাখতে হবে। ঠিক আছে, তার মানে আপনার অপারেশনাল বা প্রসেস রিলেভেন্ট যে কোনো জায়গায় আপনি কন্টিজেন্সি করতে পারবেন, কিন্তু স্ট্যান্ডার্ডের সঙ্গে সাংঘর্ষিক যেটা করতে যে আপনার স্ট্যান্ডার্ড ভেঙে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, সেখানে কিন্তু কোনো কন্টিজেন্সি হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বুঝতে যেমন আমি যদি একটা উদাহরণ বলি, কোনো এক অ্যাসেসমেন্টের সময় আমি একজন ক্যান্ডিডেট, প্লাম্বিংয়ের ক্যান্ডিডেট, উনি এরকম কন্টিজেন্সি ম্যানেজমেন্টের উদাহরণ মানে উনি দিচ্ছে আমাকে বোঝানোর জন্য, তো আমি বললাম যে আর একটা কোশ্চেন করেন। তো উনি আমাকে উদাহরণ দিচ্ছে বা ক্যান্ডিডেটকে কোশ্চেন করতেছে যে ধরে নেন আপনার থ্রেডেড শেপস, তাহলে আপনি কি করবেন? উনি উত্তর দিচ্ছে যে স্যার পলিথিন প্যাঁচায় আমরা মানে পলিথিন প্যাঁচে কাজটা শেষ করব।
তখন আমি একটু মানে ওনাকে বললাম যে ধরে নেন যে আপনার বাসাতেই সেম কাজটা মানে ঘটতেছে আর কি, যে আপনার বাসার প্লাম্বিং মিস্ত্রি এসে থ্রেড টেপসে আপনার পলিথিন প্যাচে জয়েন্ট দিচ্ছে, আপনি দেখলেন, দেখে কি আপনি এটা মেনে নেবেন? বলে না স্যার। তাহলে আপনি মেনে না নিলে আপনি এটা কন্টিজেন্সি তাহলে কিভাবে হলো? বুঝাইতে পারছি? আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এইটাকে বলা হয় হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, মানে টেপ না। তার মানে স্ট্যান্ডার্ডের সঙ্গে যদি সাংঘর্ষিক হয় তাহলে কিন্তু সেটা কন্টিজেন্সি হবে না। হতে পারতো যে তার স্ক্রুড্রাইভার ভেঙে গেছে, তার প্লায়ার্স ভেঙে গেছে, রেঞ্জ ভেঙে গেছে, সে বিকল্প পদ্ধতিতে জিনিসটা জোড়া লাগাচ্ছে। তার মানে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল রিলেভেন্ট টু দ্য প্রসেস, নট টু দ্য স্ট্যান্ডার্ড। এমন কোনো জায়গায় কন্টিজেন্সি করা যাবে না যেখানে স্ট্যান্ডার্ড এবং সেফটি ব্রিজ হয়, মানে ভেঙে যায় আর কি, ব্রেক হয়। ঠিক আছে, স্ট্যান্ডার্ড এবং সেফটি ব্রেক হবে সেই সব জায়গায় নো কন্টিজেন্সি। ওকে, একটু যদি দেখি যে অ্যাবিলিটি টু পারফর্ম টাস্ক ইন অ্যান অল্টারনেটিভ ম্যানার ইন আনফরসিন সার্কামস্ট্যান্স, এটাকে বলা হচ্ছে কন্টিজেন্সি। নাম্বার 4, জব রোল এনভায়রনমেন্ট। কে বলতে পারবেন? স্যার আমি বলতে পারবো। বলেন রাহাত। কর্মক্ষেত্রে মানে কর্মক্ষেত্রে পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া বা হচ্ছে নিজের দক্ষতা থাকা, এটাই হচ্ছে এনভায়রনমেন্ট স্কিল বা হচ্ছে জব রোল। ভেরি গুড, ভেরি গুড, যথার্থই বলেছেন যে আপনার কর্মক্ষেত্রে যে ধরনের পরিবেশ আছে সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে মানিয়ে নেওয়ার দক্ষতাটাকে বলা হয় হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট। আপনার একজন কো ওয়ার্কার হয়তো একটু টক্সিস মাইন্ডসেটের, কেউ একটু ইন্ট্রোভার্ট মাইন্ডসেটের, এই সকলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, অথবা যে কোনো ওয়েদার, অনেক গরম তারপরে আপনি কাজ করতে পারতেছেন, অনেক ঠান্ডা তারপরে আপনি কাজ করতে পারতেছেন, এইগুলোকেও বলা হয় হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট। অর্থাৎ আপনার প্রেজেন্ট ওয়ার্ক প্লেসে যে ধরনের পরিবেশ আছে সেই পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়ে কাজটা উদ্ধার করতে পারাটাই হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট। আবার আপনি একজন ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছেন, ক্লায়েন্ট অত্যন্ত রেগে গেছে কোনো কারণে, মনে করেন যে চড়াও হয়ে যাচ্ছে, আপনি সেটাও ট্যাকেল দিচ্ছেন, এটাও জব রোল এনভায়রনমেন্ট। ক্লাস নিচ্ছেন অ্যাজ এ ট্রেনার হিসেবে, দুইজন স্টুডেন্ট গ্যাঞ্জাম লাগাই দিছে, ওই গ্যাঞ্জামটা হ্যান্ডেল করতে পারাটাও হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট স্কিল। ঠিক আছে, মেল ফিমেলের যে বিষয়গুলো আছে এইগুলাকে, জেন্ডার ইস্যুগুলাকে সুন্দর করে ট্যাকেল দিতে পারাটাও জব রোল এনভায়রনমেন্ট স্কিল। ঠিক আছে, আপনার প্রতি কেউ মানে কোনো ট্রেনি বা আপনি অ্যাসেসমেন্ট নিতে গেলে কোনো ক্যান্ডিডেট আলাউদ্দিন ভাই একটু মিউট করে নেন, আলাউদ্দিন ভাই মিউট করেন। ঠিক আছে, এটাও জব রোল এনভায়রনমেন্ট স্কিল। তো মোট কথা, পারিপার্শ্বিক অবস্থা, তারপরে এনভায়রনমেন্টাল, আপনার কলিগের আচরণ, আপনার স্টেক হোল্ডারদের আচরণ, আপনি যাদের সঙ্গে কাজ করতেছেন, এই সব কিছু মেনটেন করতে পারাটাও জব রোল এনভায়রনমেন্ট স্কিলের ভিতরে পড়ে। কাজ আমাদেরকে উদ্ধার করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কম্পিটেন্সির 4টা ডাইমেনশন কিন্তু আমাদের ভিতরে যদি একটাও অনুপস্থিত থাকে তাহলে কিন্তু আমরা কম্পিটেন্ট হব না। তার মানে আমাদেরকে মূল কাজটা করতে পারতে হবে, সেটা ধারাবাহিকভাবে করতে পারতে হবে। কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল বা বিকল্প পদ্ধতিতে কাজটা উঠাই নিয়ে আসার
ম্যানেজমেন্ট স্কিল আমাদের থাকতে হবে, আবার জব রোল এনভায়রনমেন্ট স্কিলও আমাদের থাকতে হবে। ঠিক আছে, এই জব রোল এনভায়রনমেন্ট ইজ অ্যাবিলিটি টু ওয়ার্ক হারমোনি উইথ এভরিওয়ান ইন এনি ফেভারেবল অর আনফেভারেবল এনভায়রনমেন্ট, এনি কাইন্ড অফ ফেভারেবল অর আনফেভারেবল এনভায়রনমেন্ট। অনেক কিছু করতে পারে, ঠিক আছে, অনেক কিছু করতে পারে, সেইগুলো আপনাকে করতে হবে। ওকে, চারটে জিনিস ক্লিয়ার, আমরা কি বুঝছি? জি স্যার। ওকে, কেউ কি হ্যান্ড রাইজ করছেন? জি, শাহাদত হোসেন বলেন। স্যার বেসিক ব্যাপারটা মানে টাস্ক স্কিলটা যদি আরেকবার বলতেন, শুধু টাস্ক স্কিলটা। টাস্ক মানে আমার কাছে স্কিলটা একটু হচ্ছে, টাস্ক এবং টাস্ক ম্যানেজমেন্টটা একটু মানে একই রকম মনে হচ্ছে আর কি। ওকে, না টাস্ক স্কিলটা হচ্ছে অ্যাট দ্য এন্ড, মানে আপনাকে যদি একটা ভালোভাবে যদি একটা উদাহরণ দেই, আপনি স্যার কোন অকুপেশনের? ইআইএম। ইআইএম, ভেরি গুড। আপনি একটা জবের নাম বলেন, যে কোনো একটা জবের নাম ধরেন। আচ্ছা আমি বলি, যে কারণ আপনি বললে আমি হয়তো আপনার সঙ্গে অ্যালাইন নাও হতে পারি, কারণ আমি ইআইএম এর না, কিন্তু আমি যেটা জানি সেটার সঙ্গে আপনি অ্যালাইনড হবেন। ধরেন 2টি সুইচ দিয়ে একটি বাতি নিয়ন্ত্রণের একটা জব আছে, ঠিক আছে, এটা হচ্ছে জব বা এটা হচ্ছে টাস্ক। সাদর শুনতে পারতেছেন? স্যার শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমাদের জবটা কি? 2টা সুইচ দিয়ে একটি বাতি নিয়ন্ত্রণ, নাকি এরকম একটা জব তো আছে ইআইএম এ, নাকি? জি স্যার, আছে স্যার। আছে। তাহলে এখানে টাস্ক স্কিল কি হবে? যে সে এই সার্কিট ডায়াগ্রামটা করতে পারে, এটা হচ্ছে তার টাস্ক স্কিল। বুঝা গেছে? আর টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে এই কাজটা করার জন্য একটা কিছু ধারাবাহিক ধাপ আছে। ধরেন সে আগে চ্যানেল লাগাবে, নাকি আগে পরিমাপ করবে, মাপ করবে ডায়াগ্রাম অনুসারে, মাপ নিবে আগে, না আগে চ্যানেল কাটবে? সাদত, জি স্যার, বুঝতে পারছি স্যার। আগে তাকে মাপ নিতে হবে, তাই না? তাহলে জি তো স্যার। সে আমার চ্যানেল ওয়েস্ট স্যার, করবে, নাকি? মাপ না অবশ্যই নিয়ে স্যার। যদি ও চোখের আন্দাজে চ্যানেল কাটে, ও জায়গায় যে দেখলো যে কম হয়ে গেছে, যেটা আমাদের লোকাল মিস্ত্রিরা করে, তাই না? জি হ্যাঁ, স্যার। চ্যানেল কিন্তু ওয়েস্ট হয়, তারও সেরকম ওয়েস্ট হয়। তাহলে আগে মাপ নিতে হবে, ডায়াগ্রাম অনুসারে বসাইতে হবে, তারপরে চ্যানেল কাটতে হবে, তাই না? এরপরে না আগে ওই যে বোর্ডগুলো বসাবে, তারপরে চ্যানেল বসাবে। আমি জানি না, মানে এটা আপনারা ভালো জানেন। তো এই যে যে ধারাবাহিকতা, এক কোনটার পর কোনটা সিকোয়েন্সিং, এইটা ঠিক মতো করতে পারাটাকে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল বলা হয়। ঠিক জি আছে? স্যার, বুঝতে পারছি। অর্থাৎ আমার কাছে যেটা মনে হচ্ছে, টাস্ক স্কিল মানে হচ্ছে কাজটা করতে পারা, মানে হ্যাঁ, অর্থাৎ আমার আউটপুট নিয়ে আসা। নিয়ে আসা, আর হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে ধারাবাহিকভাবে অর্থাৎ নিয়ম অনুসারে করতে পারা। নিয়ম অনুসারে করতে পারা, এটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। ঠিক আছে, শুধু করতে পারলে হবে না, নিয়ম অনুসারে করতে পারতে হবে। তা নাহলে তাকে আমরা কম্পিটেন্ট বলবো না, আমাদের সে লোকাল মিস্ত্রি থেকে যাবে, সে তো সার্টিফাইড টেকনিশিয়ান হতে পারবে না। বুঝতে পারছেন? জি স্যার। পাশাপাশি একসঙ্গে একাধিক কাজ বা টাস্ক ম্যানেজ করতে পারাটাকে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল বলা হয়। বুঝতে পারছেন? এটা আমাদের রিয়েল প্রফেশনাল লাইফে লাগে আর কি, এই সংজ্ঞাটা। একটা জবের ক্ষেত্রে হচ্ছে ধারাবাহিকভাবে কাজটা করতে পারাটাকে বোঝায়। আর আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমরা দেই, তাহলে হচ্ছে ওই যে যেটা বললাম, যে মানে একসঙ্গে একাধিক কাজ যে আমরা আমরা যারা জব বা প্রফেশনে আসি, আমরা করে থাকি আর কি। যে এক বস ডাকতেছে, সেখানেও আমাদের সাপোর্ট দিতে হয়, আবার ওদিকে ক্লাসও ম্যানেজ করতে হয়, আবার রিপোর্টও তৈরি করতে হয়। তো এই যে একাধিক টাস্ক যে আমরা ম্যানেজ করতেছি, ইটস কল্ড অলসো টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। ঠিক আছে? ওকে, আর কেউ কি হ্যান্ড রাইজ করছিলেন?
আর কেউ কেউ হ্যান্ড রেজ করছিলেন? জি স্যার করছিলাম, কিন্তু যে জন্য করছিলাম স্যার ওই উত্তরটা পেয়ে গেছি পরে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা তো সবাই এটা বুঝছি। যারা বুঝছি একটু হাত উঁচু করি। ওকে, যারা এখনো হাত উঁচু করি নাই তারা হয় বুঝি নাই, আর না হয় হচ্ছে মানে নাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। ওকে, ঠিক আছে। এই ইমরান, নোট নিয়েন কয়জন রেসপন্স করে নাই, ওদের নামে মামলা হবে, জরিমানা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি আমরা বুঝে থাকি তাহলে এখন আমরা একটু ছোট্ট অ্যাক্টিভিটিতে যাব। ঠিক আছে, জি ফাতেমা আপু বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাত উঁচু করছেন কি বোঝেন নাই সেই জন্য, নাকি না বুঝছেন সেই স্যার, জন্য? মানে আমার কোশ্চেন করার আগে অ্যান্সারটা চলে আসছিল, ওই জন্য নামাই ফেলতে গেছিলাম, আবার স্যার চাপ পড়ে গেছিল। ওকে, ঠিক আছে, আসসালামু সমস্যা নেই। তাহলে আমরা এবার একটু ছোট পরীক্ষা দিব, হ্যাঁ? আপনাদের 2 মিনিট সময় বা 3 মিনিট সময়। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন। মনে করেন আপনি মোটরসাইকেল, আপনাকে একটা টাস্ক দেওয়া হলো যে আপনার কলিগকে মোটরসাইকেল চালিয়ে আপনার অফিস থেকে আপনার কলিগের বাসায় দিয়ে আসতে হবে, কারণ আপনার কলিগ হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। এটা হচ্ছে জব, যে আপনার কলিগকে আপনার অফিস থেকে আপনার ওই কলিগের বাসায় মোটরসাইকেলে করে পৌঁছায় দিয়ে আসতে হবে। এখন এই জবের 4টা ডাইমেনশন। আপনারা 2-3 মিনিট চিন্তা করে, সামনে নিশ্চয়ই খাতা কলম আছে, লেখেন। আমরা ঠিক 3 মিনিট পরে ব্যাক করে আপনাদের এক একজনের কাছে অ্যান্সার শুনবো। 3 মিনিট সময়। জবটা আবারও ভালোভাবে শোনেন, যে আপনার কলিগকে তার বাসায় অফিস থেকে মোটরসাইকেলে করে পৌঁছায় দিয়ে আসতে হবে। আপনার কলিগকে আপনার অফিস থেকে মোটরসাইকেলে করে তার বাসায় পৌঁছায় দিয়ে আসতে হবে। এটা হচ্ছে জব। 4টা ডাইমেনশন খুঁজে বের করেন। টাইম স্টার্টস নাও। ঠিক 3 মিনিট পরে আবার আমরা সকলের উত্তর শুনবো। কারোর কোনো কথা আছে এ ব্যাপারে? ঠিক আছে, আপনারা শুরু করেন এক্সারসাইজ। খাতায় লিখে প্রয়োজনে ছবি তুলে গ্রুপে দেন, অথবা আমরা করবো আর কি, শুনবো ইনশাআল্লাহ সকলের কাছে।
হ্যালো, স্যার হ্যাঁ বলেন, কে কি করছেন? স্যার বলবো হুম, স্যার এখানে 4টা ডাইমেনশনের মধ্যে টাস্ক স্কিল যেটা আমরা স্যার মোটরসাইকেলটা স্টার্ট করতে পারি এবং গন্তব্যে পৌঁছে সেটা স্টপ করে তাকে পৌঁছে দেওয়া, এবং টাস্ক ম্যানেজমেন্ট স্কিল আমরা মোটরসাইকেলটা প্রথমে নিউট্রাল পজিশন আছে কিনা সেটা দেখে স্টার্ট করব এবং গিয়ার পরিবর্তন করে এই, যাত্রা শুরু করব এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ক্লাস ব্রেকের ব্যবহার করব এবং যথাযথভাবে গন্তব্যে পৌঁছে এটাকে আমরা স্টার্ট বন্ধ করে এটা নিউট্রাল পজিশনে আবার নিশ্চিত করব। এবং এখানে কনফিডেন্সি ম্যানেজমেন্ট স্কিল হতে পারে স্যার, রাস্তায় যদি আমার পেট্রোল শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা রিজার্ভার ইউজ করতে পারি, রিজার্ভারের পেট্রোলটা ইউজ করে আমরা গন্তব্যে পৌঁছাতে পারি। আর জব রোল এনভায়রনমেন্ট সেটা হতে পারে স্যার অসুস্থ, যেহেতু বন্ধু অসুস্থ তাহলে আমি শুধু তাকে নিয়ে গেলেই হবে না, তার সুস্থতার দিকেও খেয়াল রাখতে হবে, মানে সেজন্য অবস্থার অবনতি না হয় বা পড়ে না যায় বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেটাও আমরা খেয়াল করতে হবে আমাদের। ওকে, শাহাদাত, নাইস ট্রাই। আমি এটাকে আর একটু বেটারমেন্ট করতে পারবো, আরো দু একজন একটা শুনে তারপরে আমরা দেখি মিলাবো আর কি। স্যার আমি স্যার, একটা পয়েন্ট লিখছিলাম স্যার। আমার একটু হ্যান্ড রেজ করে বলি, নাহলে সবাই একসঙ্গে বলা শুরু করলে হবে। জি ওকে, স্যার আমি একটা লিখছিলাম হ্যাঁ বলেন তুষার। স্যার যে টাস্ক স্কিলটা হচ্ছে যে আমি মোটরসাইকেল চালাতে পারি, হুম, আর যে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলটা দিছিলাম স্যার যে গাড়িটা এই গাড়িটা স্ট্যান্ডে আছে, স্ট্যান্ড থেকে সরায়ে গাড়িটা স্টার্ট দেওয়া, গাড়িটার গিয়ার শিফট করা এবং হেডলাইট যদি জ্বালানো থাকে বা বন্ধ থাকে সেগুলো চেক করা, এটা দিছিলাম। আর কনফিডেন্সি ম্যানেজমেন্ট দিছিলাম হচ্ছে বাইকের আসলে সেলফটা নষ্ট হওয়াতে আমি কিকার দিয়ে স্টার্ট দিছিলাম আর কি। আর জব রোল এনভায়রনমেন্ট ছিল যে আসলে প্রচন্ড যে রোদ এবং বৃষ্টিতে যে মোটরসাইকেলটা যে আমি চালাতে পারি বা অতিরিক্ত ঘামের কারণে বা অতিরিক্ত বৃষ্টির সময় আমি মোটরসাইকেলটা চালাতে পারি যদি বৃষ্টি আসে, এরকমটা দিয়েছিলাম স্যার। ওকে, থ্যাংক ইউ তুষার। আমরা পরে আর তুমি আপনারটা ভালো হয়েছে, কিছু কিছু জায়গায় আমাদের একটু চেঞ্জ করতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে আর একটু ভালো হতে পারতো, কি হতে পারতো সেটা আমরা দেখবো। নোভা, নুসরাত জাহান নোভা। আসসালামু আলাইকুম স্যার। আমাদের এখানে টাস্ক স্কিল হচ্ছে আমি মোটরসাইকেল চালাতে পারি, আর টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে স্যার মানে আমি তো মোটরসাইকেল সম্পর্কে অত কিছু জানি না, তো আমার মনে হলো এখানে স্যার সঠিক ট্রাফিক আইন মেনে চালানোটা হতে পারে যে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। তারপর হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল স্যার, এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তো ওই রাস্তার মধ্যে হচ্ছে যে প্রচন্ড মানে অনেক বৃষ্টিপাতের কারণে ওই রাস্তায় অনেক পানি, কিংবা হচ্ছে যে জ্যামের কারণে ওই রাস্তাটায় আমি চলতে পারতেছি না, তো আমি ভিন্ন রাস্তায় আমার কলিগকে তার বাসায় পৌঁছে দিলাম, এটা হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। আর জব বা রোল এনভায়রনমেন্ট স্কিল যেটা, এটা হচ্ছে স্যার মানে বললাম একটু আগে খুব বৃষ্টি হয়েছে, তো ওই বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালাতে পারাটা এবং আমার কলিগ যেহেতু অসুস্থ তার সাথে স্যার মানে ওরকম মানে কি কি সুন্দর ব্যবহার বা তাকে মানে নিরাপদে বাসায় পৌঁছে দিতে পারাটা হচ্ছে আমার জব রোল এনভায়রনমেন্ট স্কিল। গুড গুড, দু একটা পয়েন্ট খুবই ভালো ছিল, দু এক জায়গার একটা আমাদের মনে হয় ডেভেলপ করা দরকার, দেখি কি ডেভেলপ করা যায়। আজিজুল হক। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমাদের আজকে জবটা ছিল হচ্ছে সহকর্মী অসুস্থ হয় তাকে বাসায় পৌঁছে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের যে ডাইমেনশনস অফ কম্পিটেন্সি আছে জবটা ছিল সহকর্মী অসুস্থ হয় তাকে মোটরসাইকেলে করে মোটরসাইকেলে করে বাসায় পৌঁছে দিতে হবে। স্যার এই ক্ষেত্রে আমাদের ডাইমেনশনস অফ কম্পিটেন্সি ছিল প্রথমে টাস্ক স্কিল, যে সঠিকভাবে আমার বাইক চালানো এবং বাইক চালিয়ে সহকর্মীকে বাসায় পৌঁছে দেওয়া। নাম্বার 2, টাস্ক ম্যানেজমেন্ট স্কিলটা হচ্ছে সহকর্মীকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য সে যেহেতু অসুস্থ বসের অনুমতি নিয়ে বাইক স্টার্ট দিয়ে তাকে পেছনে বসিয়ে সাবধানে চালানো। আর 3 নাম্বারটা হচ্ছে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, যেহেতু সহকর্মী অসুস্থ হয়েছে বা অসুস্থ, যদি আমার মোটরসাইকেলে কোনো প্রবলেম হয় বা সে যদি বাইকে চড়তে না পারে
সেক্ষেত্রে অন্য কোনো উপায় যেমন পাঠাও অথবা উবারে করে অথবা গাড়িতে করে বা সিএনজিতে করে তাকে বাসায় পৌঁছে দেওয়া। আর 4 নাম্বারটা হচ্ছে জব এনভায়রনমেন্ট স্কিল, যেটা যে কোনো ভাবেই হোক বাইকে অথবা আহ, গাড়িতে বা সিএনজিতে তাকে নিয়ে সঠিকভাবে তার যেন কোনো ক্ষতি না হয় বা তার জন্য সে যেন বেশি অসুস্থ না হয়ে যায়, সেজন্য তাকে বাসায় পৌঁছে দেওয়ার যে সক্ষমতা, সেটা হচ্ছে জব এনভায়রনমেন্ট স্কিল, লাস্ট ওয়ান। একটু আপডেট করতে হবে আজিজুল, হ্যাঁ? ওকে স্যার, ওকে আমরা স্যার। একটু দেখি। হ্যাঁ, ছেড়ে যাবো না বাবা, একটু কথা বলি আঙ্কেলদের সঙ্গে, আঙ্কেলদের সঙ্গে কথা বলি। ওকে, জুয়েল মিয়া বলেন। স্যার আমি যেরকমটা ভাবছি আর কি স্যার, যে একজন সহকর্মী অফিসে হঠাৎ অসুস্থ হলে তাকে বাড়িতে পৌঁছে দিতে হলে আমার মোটর সাইকেলে নিয়ে যেতে হলে আমার যে যে স্কিলগুলো থাকতে হবে সেগুলো হচ্ছে স্যার, প্রথমে হচ্ছে আমাকে মোটর সাইকেল চালানো জানতে হবে এবং মোটর সাইকেলের আনুষঙ্গিক বিষয়বস্তু সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে স্যার টাস্ক ম্যানেজমেন্ট স্কিলের ব্যাপারে হচ্ছে স্যার, আমার কোন রাস্তায় গেলে আমি দ্রুত যেতে পারবো এইটার সিদ্ধান্ত নেওয়া এবং রাস্তায় আচমকা কোনো বিপদ সংঘটিত হইলে আমি বিকল্প কি ব্যবস্থা নিব সেটা হচ্ছে আগেই আমাকে একটু প্রস্তুত নিয়ে রাখা। এটা হচ্ছে স্যার টাস্ক ম্যানেজমেন্ট স্কিলের মধ্যে ছিল আমার। তারপর হচ্ছে স্যার কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলের মধ্যে হচ্ছে স্যার, আমি যদি রাস্তায় গাড়ি চালাই সেক্ষেত্রে স্যার রাস্তা খারাপ হতে পারে, তো খারাপ রাস্তাটা আমি না নিয়ে ভালো রাস্তাটা ব্যবহার করতে পারি, অন্য একটা রুট চিন্তা করতে পারি। তারপর হচ্ছে যদি মোটর সাইকেলের ছোটখাটো কোনো সামান্য সমস্যা হয় সেটা যেন আমি নিজে মেনটেন করতে পারি বা মেনটেনেন্স করতে পারি, সেটা হচ্ছে আমার ছিল কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলের মধ্যে। তারপর স্যার জব রোল এনভায়রনমেন্টে ছিল কলিগের সাথে ভদ্র আচরণ করা, তারপর হচ্ছে তার নিরাপত্তার গুরুত্ব দেওয়া এবং স্যার ধৈর্য ধরে গাড়ি চালানো। একটা জায়গায় কনসেপ্টে একটু গ্যাপ আছে, ওটা আপডেট লাগবে, বাট গুড টাইম, খুব কাছাকাছি গিয়েছেন আর কি। দেখা যাক। থ্যাংক ইউ স্যার। আর কেউ কিছু বলবেন? বিশ্বজিৎ স্যার করেন নাই? জি স্যার, আমি করেছি, তবে আমি এই মুহূর্তে হচ্ছে বাসায় অবস্থান করতেছি স্যার। আমার কথা পরিষ্কারভাবে বুঝবেন কিনা জানি না, আমার নেটে একটু প্রবলেম। তো যাই হোক, আমি টাস্ক স্কিল যেটা আছে স্যার, সেটা আমি এক কথায় যেটা লিখছি আর কি, তাকে মোটরসাইকেল ড্রাইভিং করা জানতে হবে প্রপারলি। আর টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে তাকে বাইক রাইড করার পূর্বে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিতে হবে, যেমন তেল পেট্রোল আছে কিনা ইত্যাদি ইত্যাদি। তারপরে হচ্ছে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলের ভিতরে আমি যেটা লিখছি সেটা হচ্ছে বাইক রাইড করার সময় যদি কোনো বাধা আসে তা সমাধান করতে হবে, যেমন রাস্তায় জ্যাম হলে তাকে বিকল্প রাস্তা তৈরি করে যথাসময়ে পৌঁছে যাওয়ার মতো একটা করা আর কি। আর জব রুল এনভায়রনমেন্ট, বাড়ি যাওয়ার সময় যদি কোনো আসে, যেমন আমি ভালো আবহাওয়ায় রওনা হয়েছি কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেল, তাকে সেই রকম একটা প্রস্তুতিও নিয়ে রাখতে হবে যাতে সে ওই বৈরী পরিবেশেও পেশেন্টকে তার বাড়ি পৌঁছে দিতে পারে। আমি এইটুকুই লিখছি আর কি স্যার। বিশ্বজিৎ স্যার, আমাদের দু একটা জায়গায় সামান্য একটু কনসেপ্টে একটু আপগ্রেড আনতে হবে, আমরা ইনশাল্লাহ করবো। আমাদের এই কলটা কেটে যাবে, আমি এখনই লিঙ্ক দিচ্ছি আর একটা, ওই লিঙ্কে ঢুকে আমরা এটা নিয়ে আর কি আমরা কারেকশনে যাবো আর কি ইনশাল্লাহ। হ্যাঁ, জি স্যার। আমরা বাইরে যাই পানি
টাকা পয়সা কত লাগবে না? ও, আচ্ছা তোমার আপা কথা বলবে না। আরিফ কোন জায়গায়? কালার আছে। হ্যাঁ, তা তো বুঝছি খাইতে দিছে। এখন এই যে ক্লাস আছে, ক্লাস করতে হবে। অবশ্যই আম্মার সঙ্গে কথা বলবো, কিন্তু আম্মার সঙ্গে কথা বলতে হলে ওই যে আম্মুরটাতে বলে নে। আমার ফোনটা তো যে মিটিং চলে। সব কটা জ্বলতেছে, লাইট দিবা। বলে নেবো, কিন্তু চুপ থাকতে হবে, কথা বলা যাবে না, বুঝছো? কথা বাবা বলবে।
ওকে, আমরা তো মোটামুটি সবাই মনে হয় চলে আসছি। এখন আমাদের যেটা জব ছিল সেটা ছিল হচ্ছে যে আমাদের অসুস্থ কলিগকে মোটরসাইকেলে করে অফিস থেকে তার বাসায় পৌঁছাইতে আসতে হবে। এইখানে তুষার সহ আরো দু একজন আমরা বলছি যে মোটরসাইকেল চালাইতে পারাটা হচ্ছে টাস্ক স্কিল, রাইট? এটাই সঠিক, কারণ আমরা কিন্তু এই জন্য জবটা কিন্তু বারবার মেনশন করতেছিলাম যে আপনাকে আপনার অফিস কলিগকে বাসায় পৌঁছাই দিয়ে আসতে হবে, বাট আমরা বলছি মোটরসাইকেলে করে। তার মানে আপনাকে মোটরসাইকেল চালাইতে পারতে হবে। আপনি যদি মোটরসাইকেল চালাইতে না পারেন তাহলে কিন্তু এই জবটা কন্ডিশন অনুসারে বা শর্ত অনুসারে অথবা স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনি করতে পারবেন। তাহলে টাস্ক স্কিল কি দাঁড়াচ্ছে? মোটরসাইকেল রাইডিং করতে হবে, রাইডিং দ্য মোটরসাইকেল, নাকি? মোটরসাইকেল জি স্যার। আমাদের সেকেন্ড ডাইমেনশন ছিল কি? টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। এখন টাস্ক স্কিল যেটা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল ওইটার সঙ্গেই তো রিলেভেন্ট হবে, নাকি? একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ বা না। জি স্যার, কিছুটা মিল থাকবে, পুরোটাই মিল থাকবে অ্যাকচুয়ালি। কারণ আমার টাস্ক স্কিল যেটা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল রিলেভেন্ট হতে হবে ওই টাস্ক স্কিলের সঙ্গে। তাহলে মোটরসাইকেল রাইডিং যদি আমরা করি, আমরা এখানে যারা মোটরসাইকেল চালাইতে পারি আমরা জানি যে একটা মোটরসাইকেল রাইড করতে গেলে ক্লাস, গিয়ার, পিকআপ এর একটা ব্যালেন্স করতে হয়, নাকি? জি স্যার। তাহলে ক্লাস চাপা, গিয়ার চেঞ্জ করা, পিকআপ ধরা, আবার সময় মতো ব্রেক করা, এগুলা কি টাস্ক ম্যানেজমেন্ট স্কিলের ভিতরে পড়ে না? জি স্যার পড়ে। ক্লাস না চেপে যদি গিয়ার চেঞ্জ করি তাহলে কি হবে? না স্যার। রাইট। পিকআপ না কমায় যদি ব্রেক চাপি তাহলে কি হবে? সিকোয়েন্সটা ঠিক থাকবে আর কি স্যার, কোন আগে পিছে না, সিকোয়েন্সটা ঠিক থাকবে। সিকোয়েন্সটা ঠিক থাকতে হবে। তাহলে এটাকে আমরা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল বলতে পারি, নাকি? প্রপার অ্যাডজাস্টমেন্ট অফ ক্লাস, গিয়ার, পিকআপ এটসেট্রা, কি স্যার? এন্ড ব্রেক, এটাকে তো আমরা তাহলে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল বলতে পারি। কি শাহাদাত স্যার? জি স্যার, অবভিয়াসলি। এরপরে কি? কন্টিজেন্সি। কন্টিজেন্সি আপনারা মোটামুটি যারা যে কটা বলছেন ম্যাক্সিমাম জনেরটাই ঠিক আছে। কন্টিজেন্সি কোনো ফিক্সড কোনো বিষয় না, কারণ ইরেগুলেটরিজ বা আনইউজুয়াল ঘটনা কি ঘটবে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। এটা হচ্ছে এই জন্য এইখানে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আমার সেলফ স্টার্টার স্টার্ট নিচ্ছে না, আমি ক্লিকের মাধ্যমে স্টার্ট নিচ্ছি। আমার মোটরসাইকেলটা নষ্ট হয়ে গেছে, আমি অন্য একজনের মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, তাই না? তারপরে একজন বলছেন যে পথে বৃষ্টি হওয়াতে পানি জমে গেছে, ওই পথে যেতে পারতেছি না, তাহলে আমি বিকল্প পথ ধরে যাচ্ছি। অথবা জ্যাম, এই জ্যামের কারণে এখান থেকে যাওয়া যাচ্ছে না, আমি অন্য একটা পথ ধরে যাচ্ছি। এগুলোকে বলা হয় হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, ঠিক আছে? তাহলে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট এরকম কোনো কিছু হতে পারে। আর জব রোল এনভায়রনমেন্ট স্কিল যেটা হবে যে ওই যে গরমের ভিতরে চালাইতে পারতেছি মোটরসাইকেল, বৃষ্টির ভিতরে চালাইতে পারতেছি, রোদের ভিতরেও চালাইতে পারতেছি, শীতের ভিতরেও চালাইতে পারতেছি। ইটস অন কাইন্ড অফ জব রোল এনভায়রনমেন্ট। আবার আমার পিছনে কলিগ বসে আছে, তাকে নিয়েও চালাইতে পারতেছি, বা সেটাও কিন্তু একটা জব রোল এনভায়রনমেন্টে পড়ে।
আবার ওই যে এক আপু বললেন যে ট্রাফিক আইন মেনে চলা, উনি টাস্ক ম্যানেজমেন্ট স্কিল বলতেছিলেন। ট্রাফিক আইন মেনে চলা মূলত জব রোল এনভায়রনমেন্টের ভিতরে পড়ে, ঠিক আছে? জব রোল এনভায়রনমেন্টের ভিতরে পড়ে হচ্ছে ট্রাফিক আইন মেনে চলা। আর আমরা এখানে যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে রাইডিং মোটরসাইকেল অন এমটি রোড, তারপরে বাম্পি রোড মানে উঁচু নিচু রোড, তারপরে বিজি রোড, হ্যাঁ, জিয়ামালা রোড, সব রোডে সে মোটরসাইকেল রাইড করতে পারে, কোনোটা দেখে সে ঘাবড়ে যায় না, ঠিক আছে? হ্যান্ডেলটা শক্ত করে ধরে রাখতে পারে। এইটাকে হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট বলে। পাশাপাশি আপনারা যে দু একজন এই যে দু একটা বলছেন এটাও ঠিক আছে, ঠিক আছে? এখন আমরা তো এটা বুঝতে পারছি নাকি? এখন তো আমাদের এই চারটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। জি স্যার। এখনো জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার হয়নি কার? এমন কেউ কি আছে যে যার ক্লিয়ার হয়নি? ক্লিয়ার স্যার। সাইফুল, শুভ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার জব রোলটা যদি কলিগের স্বাস্থ্যের জন্য কোনো রকম ক্ষতি না হয় সেই রকম নিশ্চয়তা রেখে মানে সেই দিক থেকে খেয়াল রেখে মোটরসাইকেল চালিয়ে বাসায় পৌঁছে দেওয়াটা কি জব রোলের মধ্যে পড়বে? জব রোল এনভায়রনমেন্ট স্কিল, জব রোল এনভায়রনমেন্ট স্কিলের ভিতরে কলিগের যেন কোনো ক্ষতি না হয় এইটা মেইনটেইন করে তাকে বাসায় পৌঁছে দেওয়া। হ্যাঁ, তার সেফটি মেইনটেইন করাটাও জব রোল এনভায়রনমেন্টের ভিতরে পড়তে পারে। জব রোল এনভায়রনমেন্টের স্কোপটা অনেক একটু বড়, এর ভিতরে অনেক কিছুই পড়তে পারে, বুঝতে পারছেন? জি, এটা পড়তে পারে। তার সেফটি ইস্যু যদি হয় সেটা মেইনটেইন করা জব রোল এনভায়রনমেন্টের ভিতরে পড়ে, ঠিক আছে? ওকে সাইফুল, এখন আমার মনে হয় সবারই ক্লিয়ার। এখন আমি যেটা বলবো, নেক্সট দিন আপনাদের একটা টাস্ক আছে। টাস্কটা হচ্ছে, এটা তো আমরা একটা জেনেরিক উদাহরণ দেখলাম, তাই না? এখন আপনাদের স্ব অকুপেশনের একটা জব লিখবেন খাতায় উপরে, স্ব অকুপেশন, নিজ নিজ অকুপেশনের জব লিখবেন। তার নিচে ওই জবের এগেনস্টে টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, জব রোল এনভায়রনমেন্ট, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল লিখে ছবি তুলে গ্রুপে জমা দিবেন। আমি কি আপনাদের নেক্সট দিনের হোম টাস্কটাকে বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, আপনার, আমি আবার রিপিট করতেছি, আপনার অকুপেশনের স্পেসিফিক একটা জব লিখবেন, তার ওই চারটা ডাইমেনশন লিখবেন, লিখে ছবি তুলে গ্রুপে জমা দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে এটা তো ক্লিয়ার, তাই না? এইবার আসি আমাদের স্কিল। আমি বলছিলাম স্কিলের সংজ্ঞা। স্কিলের সংজ্ঞার ভিতরে যদি আমরা দেখি তাহলে এই জায়গাটা, এই তিনটা পয়েন্ট আমাদের একটু দেখতে হবে। এইটাই হচ্ছে মূলত স্কিলের সংজ্ঞা। টু পারফর্ম অ্যান অ্যাক্টিভিটি ইন দ্য প্রেসক্রাইবড ম্যানার, তার মানে স্ট্যান্ডার্ড, ফর অ্যাচিভিং ডিজায়ার্ড আউটপুট, মানে কাঙ্ক্ষিত আউটপুট যেটা চাচ্ছে, উইদিন এ স্পেসিফিক টাইম, উইদিন এ স্পেসিফিক টাইম, ঠিক আছে? এই 3 লাইন জোড়ায় লিখে দিলে স্কিলসের সংজ্ঞা হয়ে গেল। To perform an activity in the prescribed manner for achieving desired output and outcome within a specific time. তাহলে স্কিল আমরা তখনই বলবো যে সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড অনুসারে কাজটা করতে পারবে, কাঙ্ক্ষিত আউটপুট আনতে পারবে সুনির্দিষ্ট সময়ের ভিতরে, ঠিক আছে? সময় গেলে সাধন হবে না। তাহলে সময় যদি চলে যায় ভালো কাজ করিও লাভ হবে না। তাহলে টাইম একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, তাই না? ওই যে প্রথম দিন উদাহরণ দিচ্ছিলাম যে ডিম, হোটেলে ডিম নিয়ে আসে খাওয়া শেষে, হ্যাঁ,
এই গত কালকে ঠিক সেম ঘটনা ঘটছে, বিমান টেম্পারেচার পড়াটা শেষ হয়ে গেছে। পড়াটা শেষ হয়ে গেছে। এবং স্যার ফন্ট সাইজটা মনে হয় ভেরি স্মল, একটু যদি জুম করা যেত স্যার। এই মুহূর্তে তো পারতেছি না স্যার, এই সংখ্যাটা লিখে দিব না আর কি, হ্যাঁ? আর এটার তো পিডিএফ দিয়ে দিব, তখন একটু দেখে নেবেন প্লিজ। মানে এটা তো প্রেজেন্টেশন মোডে আছে, আমি এই মুহূর্তে জুম, আচ্ছা দেখি, ইয়েস হয়েছে, এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার আমি জুম করেছিলাম, এখন আমার অনেক বড় হয়ে গেছে। স্যার আপনার স্ক্রিনটা ঠিক ছিল, হচ্ছে আমরা তো স্ক্রিনটা জুম করতে পারি, কারণ মিডিয়া আচ্ছা, হচ্ছে যারা জুম করা ল্যাপটপে করে যায়, তারা তো পর্যাপ্ত পারছে না, জুম করা যারা যায়। ল্যাপটপে করে ওনারা তো পারেন না, এই জন্য তাদের একটু জুম ল্যাপটপে করার জন্য। আপনি কন্ট্রোল প্লাস চাপ দেন, জুম হবে। আচ্ছা আপনারা মানে জুম করছেন, তারা জুম আউট করে ফেলেন, তাহলে সবারটা ঠিক হয়ে যাবে না আর কি। জি স্যার, এখন ঠিক আছে। হ্যাঁ ওকে, আমাকে তো আলটিমেটলি জুম আউট করতেই হবে, কারণ আমাকে তো নেক্সট স্লাইডে যেতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি তাই না, এটা আমরা খুব বেশি আলোচনা করবো না, আমরা এখানে সংজ্ঞাটাই হচ্ছে বিষয়, স্কিলসের সংজ্ঞাটা হচ্ছে মূলত এইটা, ঠিক আছে? এর পরের স্লাইডে যদি যাই, নলেজ এবং অ্যাটিটিউড, এইটার স্পেসিফিক কোনো সংজ্ঞা ওইভাবে নাই। নলেজ হচ্ছে যে কাজটা করার জন্য যা দরকার সেই জ্ঞানটা থাকতে হবে। অলরেডি ওই যে আমাদের কম্পিটেন্সি সংজ্ঞায় যে নলেজ যে সংজ্ঞা পড়ে আসছি ওটাই, অ্যাটিটিউডের সংজ্ঞা ওইটাই, সেই জন্য আলাদাভাবে স্পেসিফিক করি নাই। স্কিলসটা করার উদ্দেশ্য, কারণ ওই আগের সংজ্ঞার ভিতরে আমরা ওই টাইমটা বা এই এতটা স্পেসিফিক স্মার্ট সংজ্ঞা আর কি পড়ছিলাম না, এই জন্য স্কিলটা আর একবার একটু দেখাই দেওয়া, ঠিক আছে? এটা লাগবে না আমাদের, এইটা ইম্পর্টেন্ট। আমরা তো এতক্ষণ মানে কম্পিটেন্সি 4টা ডাইমেনশন পড়লাম, একটা জব বা টাস্ক ধরেও আমরা কি করলাম, ওই প্র্যাকটিস করলাম। 4টা ডাইমেনশন করলাম আর কি। তো এখন কথা হচ্ছে যে আমার এই টাস্ক, জব বা টাস্ক এলিমেন্ট এগুলা কাকে বলে, তাই না? এই জিনিসটা আমাদেরকে একটু জানতে হবে। তাহলে টাস্ক বা টাস্ক এলিমেন্ট এবং জব, টাস্ক এলিমেন্ট, জব, তিনটা জিনিস। জব হচ্ছে একটা পূর্ণাঙ্গ কাজ, এই পূর্ণাঙ্গ কাজকে বলা হয় হচ্ছে জব। যেমন 1 কাপ চা বানাও, বা ওই যে আমি সেই সময় বলতেছিলাম যে 2টা বাতি সুইচ দিয়ে 1টা বাতি নিয়ন্ত্রণ, ঠিক আছে? 2টা সুইচ দিয়ে 2টা বাতি নিয়ন্ত্রণ, 3টা সুইচ দিয়ে 2টা বাতি নিয়ন্ত্রণ, এরকম আসে না? তো এইগুলাকে বলা হয় হচ্ছে কমপ্লিট জব, ঠিক আছে? তার মানে কমপ্লিট একটা কাজকে বলা হয় জব। আর ওই জবটা করতে গেলে আমাদেরকে কিছু ছোট ছোট কাজ করা লাগে। যেমন আমরা যদি 2টা বাতি দিয়ে, এই ধরো বারবার ভুল হয়ে যাচ্ছে, 2টা সুইচ দিয়ে 1টা বাতি যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আগে আমাদেরকে ওই চ্যানেলগুলা কেটে সাইজ করতে হবে, বোর্ড কাটতে হবে, তারপরে ওয়্যারগুলা কেটে জয়েন্ট ঠিক মতো দিতে হবে। এই যে যে ছোট ছোট টাস্ক, কাজকে বলা হয় হচ্ছে টাস্ক। তার মানে টাস্ক হচ্ছে মূলত জবের একটা অংশ। জবের ধারাবাহিক ক্ষুদ্রতম অংশকে বলা হয় হচ্ছে টাস্ক। ধারাবাহিক ক্ষুদ্রতম অংশকে বলা হয় হচ্ছে টাস্ক, বা ধারাবাহিক না বললেও জবের ক্ষুদ্রতম অংশকে বলা হয় হচ্ছে টাস্ক। আর টাস্ক, ওই টাস্কটা সম্পন্ন করার জন্য যে ধারাবাহিক ধাপগুলো আছে সেইগুলাকে বলা হয় হচ্ছে টাস্ক এলিমেন্ট। এই যে এইখানে সংজ্ঞাটা যদি আপনারা একটু দেখেন, টাস্ক এলিমেন্ট ইজ এ স্মলেস্ট স্টেপ, পার্ট বলে নাই কেন কিন্তু, ঠিক আছে? পার্ট বলে নাই, বলছে স্টেপ, স্টেপ বলেছে স্যার, ধাপ। রাইট, ধাপ। ধাপ, ঠিক আছে, অফ এ মিজারেবল টাস্ক। তার মানে একটা টাস্ক সম্পন্ন করার জন্য যে ধারাবাহিক ধাপসমূহ আছে সেই ধাপসমূহকে বলা হয় হচ্ছে টাস্ক এলিমেন্ট। টাস্ক এলিমেন্টকে আর ভাঙা যায় না, টাস্ক এলিমেন্ট হচ্ছে সর্বশেষ স্টেপ।
ওটাকে আর আপনি ভাঙতে পারবেন না। যতক্ষণ ভাঙতে পারবেন ততক্ষণ সেটা টাস্ক হবে, টাস্ক এলিমেন্ট হবে না। ঠিক আছে, মৌলিক ব্যাপার স্যার। মৌলিক ব্যাপার মানে শেষ স্টেপ কাজের। জি ঠিক আছে, ধরেন ওই যে চা বানানোর কথা যদি বলি, চা বানানো যদি 1 কাপ চা বানানো যদি আমার একটা জব হয়, তাহলে আমার এখানে কয়েকটা টাস্ক আছে। পানি গরম করা, পানি গরম করা, চা চা পাতি দেওয়া, চা পাতি দেওয়া টাস্ক হচ্ছে নাকি, ওটা টাস্ক এলিমেন্ট হয়েছে। চা পাতি দেওয়ারকে আবার আপনি ভাঙবেন কেমনে? না ওটা ভাঙা ইনগ্রিডিয়েন্টস যাবে গুলা সংগ্রহ করা, সংগ্রহ করা। যেমন চা পাতা সব একসাথে নিয়ে রাখা। নিয়ে রাখা, জি এটা স্যার। হচ্ছে একটা টাস্ক। তাহলে এই টাস্কটা কমপ্লিট করতে গেলে যে ঠিক আছে চা পাতি কিনে আনো বা চা পাতি আনো, চিনি আনো, এই যে ধারাবাহিক ধাপ, তাই না, আদা রসুন সংগ্রহ করো, এইগুলা হচ্ছে টাস্ক হয়ে যাচ্ছে। এবার পানি গরম করা, পানি গরম করার যদি টাস্ক হয় তাহলে পানি গরম করতে গেলে আমাকে একটা পাত্র পরিষ্কার করতে হবে, চুলা জ্বালাইতে হবে, তারপরে না পানি গরম করতে হবে, তাই না। পরিবেশন করা, এটা একটা টাস্ক হতে পারে। পরিবেশন করতে গেলে আমাকে কাপটা পরিষ্কার করতে হবে, কাপের ভিতরে চা ঢালতে হবে, তারপরে সেই চা সুন্দর করে কাপে দিয়ে পরিবেশন করতে হবে। ঠিক আছে, তাহলে এইগুলাকে বলা হচ্ছে টাস্ক এলিমেন্ট। তাহলে আমি সহজে বুঝালাম জব হচ্ছে একটা বড় ব্যাপার, যেটা হচ্ছে পূর্ণাঙ্গ কাজ, যেটার একটা আউটপুট বা আউটকাম থাকবে, সেটাকে বলা হয়েছে জব। এই জবের ক্ষুদ্রতম অংশ বা ধাপগুলোকে বলা হচ্ছে টাস্ক। আর ওই টাস্কটা সম্পন্ন করার জন্য যে ধারাবাহিক ধাপগুলো আছে সেইগুলাকে বলা হচ্ছে টাস্ক এলিমেন্ট। এনি ডাউট? কারোর কোনো ডাউট না আছে? স্যার ঠিক স্যার। কোনো কোশ্চেন বা ডাউট থাকলে আপনারা হাত উঁচু করিতে পারেন। ওকে, তাহলে আমরা সামনের দিকে এগোই। আমরা জবের সংজ্ঞা পড়লাম। জবের মূলত কম্পোনেন্ট আছে, জবের কম্পোনেন্ট হচ্ছে 3টা। একটা থাকে জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন, আর একটা হচ্ছে পার্সোনাল স্পেসিফিকেশন। আমরা এই 3টা জানি, এই 3টা নিয়ে এখন আমরা পড়বো না। আমরা যখন অ্যাক্টিভিটিতে জব শিট তৈরি করব তখন আমরা এই কম্পোনেন্টগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের সিবিটিএতে কিছু কমন টার্মস আছে। আরপিএল, সিবিটিএ যেটাকে আমরা বলি কম্পিটেন্সি বেসড ট্রেনিং, সিবিএ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, সিএস কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, সিবিসি কম্পিটেন্সি বেসড কারিকুলাম, তারপরে বলা হয় পারফরমেন্স বেসড এডুকেশন। এগুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে সবই জানবো। ঠিক আছে স্যারেরা? জি স্যার ঠিক আছে। এগুলো সম্পর্কে আমরা সবই জানবো। এই হচ্ছে আমাদের মোটামুটি টিভের টার্মিনোলজিস গুলা কিন্তু শেষ, মানে আমাদের ইয়া থেকে আমরা পরে আরো কিছু জানবো, কিন্তু এই মুহূর্তে আমাদের বেসিক বা ফাউন্ডেশন বা ফান্ডামেন্টাল যেগুলা জানা দরকার সেগুলো আমরা কিন্তু মোটামুটি জেনে ফেলছি। ঠিক আছে, এখন আসেন এই যে সিবিটিএ সিবিএ করি, এইগুলা আসলো কোন জায়গা থেকে, কিভাবে আসলো, বাংলাদেশে এত প্রজেক্ট এত কিছু কিভাবে বাস্তবায়ন হলো আর কি বা হচ্ছে, এইটা মূলত হচ্ছে এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির কারণে। আমি যদি একটু বলি, বাংলাদেশের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি প্রথম রচিত হয়েছে 2011 সালে, ফার্স্ট এডিশন। সেকেন্ড এডিশন আসে 21 সালে, 24 সালে সেটারও আবার একটা সংস্করণ আসে। তবে এখন মূলত ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি 2021টাই বাস্তবায়ন হচ্ছে। ঠিক আছে, তো এই স্কিল ডেভেলপমেন্ট পলিসি কি? এটা হচ্ছে একটা গাইডলাইন যা আমাদের বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট সেক্টরটা কিভাবে হবে, কারা বাস্তবায়ন করবে, কিভাবে ফান্ডিং আসবে, এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে ডিরেকশন দেয়, ডেভেলপমেন্ট করে এবং ভিশনটাকে গাইড করে। খুব সহজ বিষয় বলেন যে কিছু নীতিমালা, কিছু নির্দেশনা, কিছু একটা ন্যাশনাল ডকুমেন্ট যার ভিতরে এই ন্যাশনাল টিভেট জিনিসটা কিভাবে বাস্তবায়ন হবে, কারা ফান্ড দেবে, কে ফান্ডাইজ করবে, কে সার্টিফিকেশন দেবে,
এই জিনিসগুলা সব এই পলিসির ভিতরে বলে দেওয়া আছে। পলিসি মানে তো আপনারা বোঝেনি, নির্দেশনা বা নীতিমালা। নীতিমালা। এই নীতিমালার ভিতরে সবকিছু বর্ণনা করা থাকে। এইটা নিয়ে আমরা বেশি আলোচনা করব না। আমাদের মৌলিক বিষয়টা এই এনএসডিপির বৈশিষ্ট্যগুলা কি, ফিচার, কি কি বৈশিষ্ট্য ধারণ বহন করে। এর ভিতরে বলা আছে হচ্ছে এই যে দেখেন এনটিভিকিউএফ, এনটিভিকিউএফ, এই জন্য কিন্তু আমরা এনটিভিকিউএফ পড়ছি। এটা বলছে যে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্টটাই বাস্তবায়ন করবে। এটা বলছে কোয়ালিটি অ্যাসুরেন্স করবে। এই কোয়ালিটি অ্যাসুরেন্স করার জন্যই এনএসডিএ রিফর্ম করা হয়, এবং এটা ছিল হচ্ছে প্রথমে এনএসডিসি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল। পরে দেখে কাউন্সিল হলে এদেরকে এম্পাওয়ার করা যায় না। এই এম্পাওয়ার করতে যে এটা বাদ দিয়ে বললো যে এটা হবে হচ্ছে অথরিটি। অথরিটি হলে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকে, কাউন্সিলের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকে না। এই জন্য পরবর্তীতে আর কি কাউন্সিল করা হয়। 17 সালে মনে হয় অ্যামেন্ডমেন্ট করে কাউন্সিল থেকে অথরিটি করা হয়। আর একটা কি, যে আমাদের ইন্ডাস্ট্রি সেক্টরকে আরো স্ট্রেন্থেনিং করবে। এই জন্য দেখবেন বর্তমান কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ মডেলের ট্রেনিং এর চাহিদা কিন্তু বাড়ছে আগে থেকে, এবং আইএসসি রিফর্ম করছে, মানে ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল আইএসসি রিফর্ম করছে। আপনারা মনে হয় দেখছেন বা শুনছেন যে আইএসসি আছে, ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল। এইটা আর একটা বৈশিষ্ট্য করবে যে সেটা হচ্ছে যে অ্যাকুরেট লেবার মার্কেট, যেটাকে আমরা বলি অ্যাকুরেট লেবার মার্কেট ইনফরমেশন, অর্থাৎ আরএমজি সেক্টরে কতজন লেবার লাগবে এই সঠিক ডাটাবেসটা এই পলিসির থ্রুতে আমরা জানতে পারবো। তাহলে সেইভাবে অথরিটি বলি, প্রজেক্ট বলি, ইনস্টিটিউট বলি, তারা কিন্তু ট্রেনিং প্রোভাইড করে দক্ষ ম্যান পাওয়ার তৈরি করতে পারবে। ওয়ালটনে RSC11 কতজন লোক দরকার, তারপরে ইলেকট্রনিক্সের কতজন লোক দরকার, এই ইনফরমেশনগুলো থাকতে হবে সঠিক। বাংলাদেশে আছে কি নাই সেটা হচ্ছে পরের হিসেব ব্রাদার, বাট পলিসিতে কিন্তু বলা আছে থাকতে হবে। সার্টিফাইড ইনস্ট্রাক্টর অ্যান্ড ট্রেনার, এটা থাকতে হবে, বলা আছে এই পলিসিতে। এই পলিসি বাস্তবায়নের জন্যই কিন্তু আমাদের এই যে এত এত প্রজেক্ট, যে এখনো এনএসডিএ কিন্তু এই যে লেভেল 5 এর ফ্রি ট্রেনিং, প্রজেক্ট বেস ট্রেনিং করাচ্ছে, তাই না? সেখানে আবেদন করতে হয়, ওয়েবসাইটে গেলে পাবেন। তো এই যে বলা আছে পলিসিতে যে সার্টিফাইড ট্রেনার অ্যান্ড ইনস্ট্রাক্টর করাতে হবে। আমি বগুড়া বিটিটিআই 19 সালে ট্রেনিং করাইছি, 600 জনকে ট্রেনিং করাইছি, 30টার উপরে ব্যাচ আমি নিজে কন্ডাক্ট করছি, 19-20 মিলে, 21-এর সামথিং মিলে। তো এগুলো সব প্রজেক্ট ছিল, আইলোর প্রজেক্ট, ঠিক আছে? তো এইটা কিভাবে হয়েছে? এরপরে তো আরও করাইছি, রিজদাতেও করাইছি। তো এই প্রজেক্টগুলো কিন্তু এই যে পলিসিতে বলা আছে, এমনি এমনি কিছুই হচ্ছে না, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে ইফেক্টিভ অ্যান্ড ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট, ফ্লেক্সিবল ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট। এখন ওই যে আপনার স্কিল পোর্টাল হয়েছে, তারপরে আরো সফটওয়্যার হয়েছে ফ্লেক্সিবল, তারপরে ওই যে সেই প্রজেক্ট বাস্তবায়ন করতেছে হচ্ছে টিএমএস করে, ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম এগুলো যে ফ্লেক্সিবল এবং ইফেক্টিভ ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্টেরই পার্ট, ঠিক আছে? অ্যাপ্রেন্টিসশিপ স্ট্রেন্থ বা শক্তিশালীকরণ করা, সুইস কন্ট্রাক্ট সহ, আইএলও সহ অনেক প্রজেক্ট আছে যেগুলো অ্যাপ্রেন্টিসশিপ মডেলে হচ্ছে। পিকেএসএফ এর একটা প্রজেক্ট আছে রেইস প্রজেক্ট, আপনারা জানেন কিনা? এটা ফুল অ্যাপ্রেন্টিসশিপ মডেলের, এবং এটা সারা দেশে হচ্ছে, সারা দেশে হচ্ছে। অ্যাপ্রেন্টিসশিপ মানে হচ্ছে উস্তাদ শাগরেদ, রিয়েল ওয়ার্ক প্লেসে এটা বাস্তবায়ন হবে। তো এটা কিন্তু যে পলিসির কারণেই হচ্ছে, ন্যাশনাল পলিসিতে বলা হচ্ছে
কোনো না কোনো মিনিস্ট্রি এটাকে হিট করবেই। আইএলওর আইজ্যাক প্রজেক্ট হচ্ছে কক্সবাজারে ফুল অ্যাপ্রেন্টিসশিপ মডেলে, ঠিক আছে। ব্র্যাকের স্টার প্রজেক্ট ছিল, তারপরে ব্র্যাকের প্রাইস প্রজেক্ট ছিল, এগুলো সব অ্যাপ্রেন্টিসশিপ মডেলে, কারণ এই পলিসি বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে আরপিএল, রিকগনিশন অফ প্রিওর লার্নিং। 2016 সাল থেকে আইএলও রিফর্ম প্রজেক্ট স্কিলস 21 প্রজেক্টের মাধ্যমে প্রথম আরপিএল বাস্তবায়ন শুরু হয়, ঠিক আছে। এই পলিসিতে বলছে বাস্তবায়ন হচ্ছে রিকগনিশন অফ প্রিওর লার্নিং, সেখান থেকে এখন পর্যন্ত বিভিন্ন প্রজেক্টে আরপিএল বাস্তবায়ন হচ্ছে। এমনি এমনি না স্যার, হাওয়ায় উড়ে আসে নাই। 11 সালে পলিসি ডেভেলপ হয়েছে, সেটা এখন এসে বাস্তবায়ন হচ্ছে। এগুলো সব 11 সালে পলিসিতে ইনক্লুড করা ছিল। 21 সালে কিছু নতুন সংযোজন হয়েছে, কিছু ইমার্জিং টেকনোলজি, তারপরে কিছু কার্ভ চেঞ্জ হয়েছে, বাট মৌলিক বিষয়গুলো 11 সালে পলিসিতে আসছে। আন্ডার প্রিভিলাইজড গ্রুপ, এখন মানুষজন, এই যে গতকালকে আমার সঙ্গে যিনি ফ্যাসিলিটেটর ছিলেন একটা ওয়ার্কশপে এভিডেন্স ডকুমেন্টের, আশরাফ ভাই, তিনি আজকে যাচ্ছেন মহেশখালীতে অ্যাসেসমেন্ট নিতে। সন্দ্বীপে অ্যাসেসমেন্ট হচ্ছে। সন্দ্বীপ কেউ চিন্তা করতে পারে? আমরা তো একসময় চিন্তা করি না যে সন্দ্বীপের মতো জায়গায় আরপিএল মোডে বা এই স্কিলস পুশের অ্যাসেসমেন্ট হবে, বাট এখন হচ্ছে, ভাষাঞ্চরে হচ্ছে। ভাষাঞ্চরে আপনি চিন্তা করতে পারেন যে ভাষাঞ্চরে অ্যাসেসমেন্ট হচ্ছে, যেখানে যাওয়ার জন্য গভর্নমেন্টের অনুমোদন লাগে, ঠিক আছে, গভর্নমেন্টের অনুমোদন লাগে, সেইখানে এখন অ্যাসেসমেন্ট হচ্ছে। তাহলে আন্ডার প্রিভিলাইজ গ্রুপ অ্যাক্সেস পাচ্ছে না? পাচ্ছে। তার মানে পলিসির এই বৈশিষ্ট্যগুলা, এইগুলাই হচ্ছে পরবর্তীতে ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে। এখন যদি আমাদের কাছে আসে যে রাইট ডাউন দ্য ফিচার অফ এনএসডিপি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, তাহলে কি আমরা অ্যান্সার করতে পারবো? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। স্যার কোশ্চেন ন্যূনতম কয়টা দিতে হবে? মানে পয়েন্ট তো অনেকগুলো আছে তো। এইখানে কোনো কম্প্রোমাইজ নাই। জি বৈশিষ্ট্য, স্যার। আপনার বৈশিষ্ট্য একটা যদি কম বলি তাহলে কি হবে? পারলে তো একটা বাড়াই বলবো। জি স্যার। কম বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, সংক্ষিপ্তভাবে লিখতে পারবেন, যেমন এনটিবিকিউএফ যদি লেখেন শুধু, ঠিক আছে। কারণ মনে করেন যে লিখলেন এনটিবিকিউএফ সিবিটিএ, এইটুকু লিখলেন, কিউএএস, এই লাইনের সংক্ষিপ্ত কি লিখবেন আপু? এই লাইনের কিছু লেখার আছে? এই আরপিএলটা আপনি সংক্ষিপ্তভাবে লিখে দিতে পারেন, ঠিক আছে। যেগুলো সংক্ষিপ্তভাবে লেখা যায় সেগুলা শর্ট ফর্ম আপনি লিখে দিতে পারবেন, ঠিক আছে। জি স্যার। কিন্তু যেগুলো শর্ট ফর্ম লেখা যায় না সেইগুলোতে আপনি শর্ট ফর্ম লিখতে পারবেন না। জি স্যার। এই আর কি, ঠিক আছে। তাহলে ফিচার অফ এনএসডিপি আমরা পারবো ইনশাল্লাহ, তাই না? এবার আসেন ইস্যু। ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার আছে ইস্যুস বা ওই বৈশিষ্ট্য মোটামুটি সেম। এখানে বলা হচ্ছে প্রভিশন অফ ডিমান্ড ড্রাইভেন ফ্লেক্সিবল রেসপন্সিভ ট্রেনিং প্রভিশন, ন্যাশনাল রিকগনাইজ কোয়ালিফিকেশন, যেটা এখন হয়েছে হচ্ছে বিএনকিউএফ, এটাই। কম্পিটেন্সি বেসড ট্রেনিং আমরা বাস্তবায়ন করতেছি। প্রোভাইড কোয়ালিটি অ্যাসুরেন্স, অ্যাকুরেট স্কিল অ্যান্ড লেবার মার্কেট ডাটা আলোচনা হয়ে গেছে। কম্পিটেন্ট টিবেট ইনস্ট্রাক্টর অ্যান্ড ম্যানেজার্স, আমরা এখনো ইনস্ট্রাক্টরে আছি, ম্যানেজার্সে আমরা এখনো পৌঁছাতে পারি নাই, এটা নিয়ে আমাদের অনেক আছে। আরও কিছু আছে, এই যে অ্যাপ্রেন্টিসশিপ অলরেডি আমরা আলোচনা করছি, আরপিএল আলোচনা করছি, আন্ডার প্রিভিলাইজড গ্রুপ আলোচনা করছি। প্রাইভেট ট্রেনিং প্রভিশন, এখন কিন্তু অনেক প্রাইভেট ট্রেনিং ইনস্টিটিউট হয়েছে, আমরা কিন্তু লক্ষ্য করছি, সো এটাও কিন্তু ডেভেলপ হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হচ্ছে, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট বা অ্যাপ্রেন্টিসশিপ
আর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং একই রকম। টিবেট ফাইন্যান্সিং এত এত প্রজেক্ট এইটার আন্ডারে, যে কারা ফাইন্যান্স করবে, কিভাবে আসবে, কে করবে, কোন মন্ত্রণালয় করবে, এই টিবেট ফাইন্যান্সের বিষয়ে হচ্ছে এত এত প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে। স্কিল ডেভেলপমেন্ট ফর ওভারসিজ এমপ্লয়মেন্ট, এখন কিন্তু অনেক প্রজেক্টের একটা ম্যান্ডেট থাকতেছে যে ওভারসিজ করতে হবে, ঠিক আছে, ওভারসিজ করতে হবে, এটা একটা কিন্তু ম্যান্ডেট এখন কিন্তু বিদ্যমান, ঠিক আছে। এই হচ্ছে ইস্যুস। তাহলে পলিসি আমরা ফিচার দেখলাম, ইস্যুস দেখলাম, মোটামুটি সিমিলার। হ্যাঁ, এখান থেকে বর্তমান শর্ট অ্যান্সার কোশ্চেন আসে না, মাল্টিপল চয়েস আসে, যে নিচের কোনটি এনএসডিপির ইস্যু নয় বা নিচের কোনটি এনএসডিপির ইস্যু, এরকম আসে। এখন আর এত সহজ কোশ্চেন আসে না, ঠিক আছে। এটা সিবিএলএম এর শুরুতেই পেয়ে যাবেন, 1 নম্বর সিবিএলএম এর ইনশাল্লাহ। এখন আসেন এই ছবিটা দেখে আমরা কি বুঝিতেছি। স্যার প্রথম স্যার সমন্বয়করণ। সমন্বয়করণ কোনটা ভালো, প্রথমটা না দ্বিতীয়টা? স্যার স্যার দ্বিতীয়টা। কেন? কারণ দ্বিতীয়তে স্যার সবাই সমানভাবে মানে ম্যাচটা উপভোগ করতে পারছে, কিন্তু প্রথমটাতে স্যার যে লম্বা সে মানে পুরোপুরি দেখতে পাচ্ছে, বা যে হচ্ছে মাঝারি সেও মোটামুটি দেখতে পারতেছে, আর যে একটু শর্ট সে স্যার কিছুই দেখতে পারছে না। কিন্তু এইখানে আবার একজনকে আমরা মোটো দেইনি, একজনকে একটু কম দিছি, আবার একে অনেক বেশি দিয়ে ফেলছি যে। স্যার সবাইকে একই ভাবে মাপা হয়েছে, যে সবাই একই রকম ভাবে ম্যাচটা উপভোগ করুক। স্যার এটাকে স্যার আমরা হয়তো দুইটা ডেফিনেশন দিতে পারি। প্রথমটা স্যার হয়তো সমান অধিকার দিলাম, কিন্তু হচ্ছে আসলে ওরা কেউ বঞ্চিত হইলো, কেউ কারোর জন্য এটা প্রয়োজন ছিল না তাও পাইলো। আর দ্বিতীয়টা হচ্ছে যার প্রয়োজন নাই তাকে দেওয়া হয়নি, যার প্রয়োজন ছিল তাকে একটু বাড়তি সুবিধা দেওয়া হইলো। তো এখানে স্যার হচ্ছে ন্যায় অধিকার বলতে পারি বা ন্যায্য অধিকার বলতে পারি, আর একটা সমান অধিকার বলতে পারি। রাইট, এটা হচ্ছে, থ্যাংক ইউ, আপনারা তো ভালোই বুঝছেন, এটা হচ্ছে সম অধিকার। আমরা যেটা বলি যে ওর দুইটা আছে, আমারও দুইটা থাকতে হবে, তাই না? ইকুইটি, এটা হচ্ছে ইকুয়াল, ঠিক আছে। আর এটা হচ্ছে ইকুইটি মানে ন্যায্য অধিকার, যার যতটুকু প্রয়োজন ঠিক তাকে ততটুকু দিয়ে ম্যাচটা, আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে ম্যাচ দেখা, তাই না? তাহলে ম্যাচটা যাতে সবাই পারফেক্টলি দেখতে পারে, এখানে সেই বিষয়টাই এনশিওর করা হয়েছে। তার মানে ইকুইটি পলিসি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে। ইকুইটি পলিসি ইজ দ্য বেস্ট পলিসি, এবং আমরা সিবিটিতে এই ইকুইটি পলিসিটাই আমরা হচ্ছে মেইনটেইন করি। তার মানে যার যতটুকু দরকার তাকে ততটুকু দিয়ে লার্নিংটা এনশিওর করব। মানে একটা ক্লাসরুমে বা একটা অ্যাসেসমেন্ট ভেন্যুতে যদি আমরা চিন্তা করি যে কেউ হয়তো একটু অসুস্থ, তাহলে বা কেউ একটু খাটো, তাহলে ইলেকট্রিকের বোর্ড নাগাল পাচ্ছে না বা ওয়ার্কিং টেবিলটা নাগাল পাচ্ছে না, তাহলে তার পায়ের নিচে কিছু একটা দিয়ে আমরা সে যেন নাগাল পায়, সে যেন কাজ তার পারফরমেন্সটা শো করতে পারে, এই জিনিসটা আমরা নিশ্চিত করব। এবং এই জিনিসটা যদি নিশ্চিত করতে পারি তাহলে সেটাই হবে হচ্ছে ইকুইটি পলিসি। জি শাহাদাত বলেন। স্যার এটাকে কি আমরা ইনক্লুসিভিটির সাথে কোনোভাবে ম্যাচ করতে পারি কিনা স্যার? এটা কি বা এভাবে বিবেচনা করতে পারি কিনা? হ্যাঁ, ইনক্লুসিভিটির সঙ্গে ইনক্লুসিভিটি অনেক বড় একটা বিষয় এবং এটা আলাদা একটা পার্ট। ইনক্লুসিভনেস বা ইনক্লুসিভিটি হচ্ছে ইজ দ্য প্রসেস টু মেইনটেইন দ্য ইকুইটি, ঠিক আছে। আমরা সেটা আমাদের অলরেডি একটা সাবজেক্ট আছে ইনক্লুসিভ, মানে যেটা আপনারাও দেখছেন যে আমাদের হয়তো সম্ভবত এখন ইনক্লুসিভ মেইনটেইন ইনক্লুসিভ ওটা হচ্ছে 3 নম্বর বা 4 নম্বরে, আমার ভালো মনে পড়তেছে না, যাই হোক ওইটা তো ওইটা নিয়ে আমরা পড়ব। এখন এখানে যেটা বলা হচ্ছে যে ইকুয়ালিটি আর ইকুইটি, মূলত মানে আমাদের এখানে মেনশন করার যে বিষয়টা সেটা হচ্ছে যে
সবাইকে সমান জিনিস না দিয়ে যার যতটুকু প্রয়োজন ফর এনশিওর দ্য লার্নিং অর টু শো দেয়ার পারফরমেন্স পারফেক্টলি, এটার জন্য যতটুকু দরকার ততটুকুই আমরা দিব। ইটস কল্ড ইকুইটি। তো এখন যেটা আছে ইকুইটি পলিসিটাই আমাদের সারা বিশ্বে, আগে ছিল ইকুয়াল পলিসি, ইকুয়ালিটি, সবাইকে সমান অধিকার দিতে হবে। এখন স্যার এটাকে তো রিজনেবল অ্যাডজাস্টমেন্টও বলা যায়, তাই না? আপু এইটা এইখানে আলোচনা না করে আমরা নেক্সট আলোচনা করি, মানে যখন ওটা আমাদের সামনে আসবে, নাহলে মিক্সড করে ফেলবো আর কি। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে নিড বেসিসে, মানে আছে এগুলা খুব কাছাকাছি, তো এখন একটু ফার্স্ট চিন্তা না করে আমরা একটু এইখানকার থাকি আর কি। তো মানে ইকুয়ালিটি এবং ইকুইটির ভিতরে তো আমরা পার্থক্য বুঝতে পারছি, তাই না? বাংলাদেশে সহ বিশ্বের সব জায়গায় ইকুইটি পলিসি আছে এবং সেটা মেনটেন করা হয় আর কি। ইকুইটি পলিসিটা রিপ্রেজেন্টেটিভ গ্রুপ করা, মানে কাদের জন্য ইকুইটি পলিসি এটা ইমপ্লিমেন্ট হবে? পিপুল উইথ লো লেভেল এডুকেশন, ওমেন, পার্সন উইথ ডিসএবিলিটি বা পিডাব্লিউডিও এটাকে বলা হয় আর কি, পিডাব্লিউডি, ওয়ার্কিং অ্যাডালসেন্স, তারপরে লেস ডেভেলপমেন্ট এরিয়া বা আন্ডার প্রিভিলাইজড গ্রুপ, রুরাল কমিউনিটি। এরকম একটা কোশ্চেন আসতে পারে যে ইকুইটি পলিসি কাদের জন্য আর কি এটা মেনটেন হবে। আর আমাদের অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, বিটিবি অ্যাক্ট, এনএসডি অ্যাক্ট, সিবিএলএম এর 32, 33 পেজে পাবেন, একটু দেখে নেবেন। এটা নিয়ে আমাদের আলোচনা করার তেমন কোনো বিষয় নেই। এই জিনিসটা একটু আপনাদেরকে বুঝাবো, কারণ আমাদের বোঝার দরকার আছে যে আমরা কেউ যদি সিবিটি ট্রাক কি বলতেছে, সিবিটি ট্রাক কি বলতেছে, আপনি দেখেন, আপনি যদি ট্রেনার হতে চান তাহলে এখানে বলতেছে যে আপনাকে মাস্ট বি এই যে বলতেছে মাস্ট বি সার্টিফাইড in on higher NTBQF skills level qualification, মানে পয়েন্ট একটু মার্ক করেন। তার মানে আপনি যদি লেভেল 1 এর ট্রেনিং করাইতে চান তাহলে লেভেল 2 মিনিমাম তাহলে লেভেল 2 থাকতে হবে। নট অনলি দ্যাট, ট্রেনার মাস্ট বি সার্টিফাইড ইন সিবিটিএ মেথোডোলজি লেভেল 4 ইন 12টা ইউনিট অফ কম্পিটেন্সি। এখন 11টা হয়েছে, তার মানে এই দুইটা যখন প্লাস হবে তখন আপনি হচ্ছে ট্রেনার হতে পারবেন। আমরা কি মেইনটেইন করি? হয়তো করা হয়। হ্যাঁ স্যার হয়তো হ্যাঁ অবশ্যই করা হয়। করা হয় না স্যার, আমরা লেভেল 1 কমপ্লিট করে লেভেল 1 এর ট্রেনিং করাচ্ছি। অনেকে হয়তো এটা কমপ্লিটই করি নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আপনার তো লেভেল 1 এর ট্রেনিং করাইতে হলে অবশ্যই একটা হায়ার কোয়ালিফিকেশন থাকতে হবে বলা হচ্ছে। জি স্যার, যেমন এসএসসি পাস করে ক্লাস 10 এ ক্লাস নেওয়া যায় না, ক্লাস 10 এ ক্লাস করতে মিনিমাম অনার্স মাস্টার্স করতে হবে, এরকম কিছু। এরকম কিছু আর কি, এরকম কিছু না, এরকমই। ঠিক আছে। মাস্টার ট্রেনার মাস্ট বি সার্টিফাইড সিবিটিএ মেথোডোলজি লেভেল 4 and 5 in 20 ইউনিট অফ কম্পিটেন্সি। ঠিক আছে, তার মানে আমি যদি লেভেল 4 এর আম্মু আছে ক্লাস করাতে চাই তাহলে আমাকে মিনিমাম লেভেল 4 এবং 5 দুটোই। 4 তো থাকতেই হবে, 4 না থাকলে তো আপনি 5 করতে পারবেন না, তার মানে 5 কমপ্লিট হতে হবে, করতেই হবে। কয়জন লেভেল 5 আমরা লেভেল 4 এর ট্রেনিং করাচ্ছি? ঠিক আছে। ইমপ্লিমেন্টার বলতে পারি আমরা ম্যানেজার, আইদার এসটিপি হেড নাকি, তাকে লেভেল 6 কমপ্লিট হতে হবে। আমাদের কয়জন এসটিপি হেড, কয়জন প্রিন্সিপাল বা কয়জন ম্যানেজার লেভেল 6 কমপ্লিট আছে? যার কারণে তো মিসম্যাচ হয়, যার কারণে মিসম্যাচ
হ্যাঁ, আমার প্রিন্সিপাল জানে না যে একটা জব করতে গেলে কয়টা স্টেপে একটা জব কমপ্লিট করাইতে হয়, ডেমনস্ট্রেশন বা প্র্যাকটিক্যাল কাজ 4 স্টেপ আছে। ডু ইট স্লো, আমরা পড়বো সামনে, আপনাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য বলতেছি। ডু ইট স্লো, 4 স্টেপের ভিতরে আছে হচ্ছে স্লো, ডু ইট স্লো, ডু ইট নর্মাল, ডু ইট টুগেদার, অফ ইউ গো, মানে নিজে নিজে করো। তাহলে একটা জব, একটা প্র্যাকটিক্যাল যদি 4টে স্টেপে করতে হয় তাহলে কি পরিমাণ ট্রেনিং ম্যাটেরিয়াল লাগবে বা র ম্যাটেরিয়াল লাগবে, এটা তো সে তো জানেই না যে একটা জব করতে গেলে 4টে স্টেপ করা লাগে। তো ও তো ওই রিকুইজিশন যখন নিয়ে যায় একজন ট্রেনার, তখন বলে যে এত লাগে নাকি, জি স্যার। কাটতে থাকে, কারণ ও তো জানে না যে সিবিটি বলতেছে একটা জব ভালোভাবে কমপ্লিট করাইতে হলে 4টে ধাপ সম্পন্ন করতে হয়। এবং প্রজেক্ট ডিজাইন যারা করতেছে তারাও জানে না যে সিবিটি করতে গেলে সিবিটি সিস্টেমে একটা জবে 4টে ধাপে করতে হয়, তো বাজেটই রাখে না ওই পরিমাণ। ঠিক আছে, যার ফলে এই মিসম্যাচগুলা হচ্ছে। এই মিসম্যাচগুলো এই কারণেই হচ্ছে। ঠিক আছে, এই আমার এই পলিসি মেকিং এর ক্ষেত্রে পলিসি মেকাররা, তারপরে হচ্ছে পলিসি মেকাররা ঠিক আছে, পলিসি মেক করছে, ওরা তো ঠিক মতো করছে, বাট এই যে প্রজেক্ট ডিজাইনার যারা করতেছে, প্রজেক্ট ডিজাইনার, ইমপ্লিমেন্টার, ম্যানেজার, এসটিপি হেড, এরা কেউই এই সিবিটির এই জিনিসগুলা বোঝে না বা পারে না। দ্যাটস ওয়াই আপনার মিসম্যানেজমেন্ট হচ্ছে, কাঙ্ক্ষিত আউটপুট আসতেছে না। কিন্তু আপনার তো দরকার। তাহলে আমরা যারা এই জেনারেশন আছি, আমরা এই ভুলটা করব না, কারণ ভবিষ্যতে তো আমরাই লিড দিব, সেই আশাই তো আমরা এখানে করতেছি। ইভেন আমাদের সিবিটি ট্রেনাররা জানেই না যে তার কেরিয়ার পাথটা কি। সে শুধু লেভেল 4 করতেছে জাস্ট ফর যে এখন সে 30,000 টাকা স্যালারি পাচ্ছে, লেভেল 4 করলে সে 35,000 টাকা স্যালারি পাবে অ্যাসেট প্রজেক্টে, এই জন্য সে লেভেল 4 করতেছে। তুষার, আমি কি ভুল বলছি? না স্যার, ঠিক বলছেন স্যার। এটা হচ্ছে যে স্যার যে যার জায়গা থেকে যে যেভাবে আসলে দেখতেছে বিষয়টা স্যার। আবার অনেকে আছে স্যার, আমি এসএসআর পাঠ করবো, এসএসআর পাঠ করে পরে অ্যাসেসমেন্ট নিব, আমি করবো, হ্যাঁ এরকমও আছে। অবশ্যই আছে, এবং হচ্ছেও তাই। কিন্তু লেভেল 4 সে যদি সঠিক আন্ডারস্ট্যান্ডিং করে এবং সঠিকভাবে শেখে, তার কেরিয়ার যে কোথায় যেতে পারে এই ধারণাটাই তার নাই। ঠিক আছে, এটা কত বড় ইম্প্যাক্ট ফেলতে পারে এই ধারণাটাই তার নাই। হোয়াটএভার, এটা দেখানোর উদ্দেশ্য হলো যে সিবিটি সিস্টেম কোয়ালিফিকেশন কিভাবে নির্ধারণ করছে এবং আমরা কোথায় নিজেদেরকে নিয়ে যেতে পারি সেই জায়গাটা। বাট লার্নিংটা আপনার কাছে, এবং আপনি সেটা যেভাবে ইমপ্লিমেন্ট করবেন আপনার ক্যারিয়ার গ্রোথ সেরকমই হবে। বাট আন্ডারস্ট্যান্ডিংটা যদি প্রপারলি নিয়ে যেতে পারেন তাহলে আপনার ইমপ্লিমেন্টেশনটা আপনি সেভাবে করতে পারবেন এবং আপনার ক্যারিয়ার গ্রোথটা সেভাবে হওয়ার সম্ভাবনা থাকবে আর কি। ট্রেনার অ্যান্ড অ্যাসেসর হতে গেলে মাস্ট বি ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর ইন্ডাস্ট্রি বা অর্গানাইজেশনের হতে হবে, এবং অন্ততপক্ষে 5টা ইউনিট অফ কম্পিটেন্সিতে তাকে কম্পিটেন্ট হতে হবে, অর্থাৎ অ্যাসেসর পার্ট এখন যেটা সিবিএ, আর ট্রেনার পার্ট হচ্ছে সিবিটি অ্যান্ড এ। এটা হচ্ছে এই কোয়ালিফিকেশনটা থাকতে হবে। ঠিক আছে, এটা দেখানো হচ্ছে জাস্ট আপনাদের একটু ক্যারিয়ার পার্টটা বা টোটাল সিচুয়েশনটা একটু আপনাদেরকে অ্যানালাইসিস করা। এই ফান্ডামেন্টাল নলেজগুলো আমাদের জানার দরকার আছে, নাহলে আমি অ্যাপ্লিকেশন করতে পারবো না, আমাকে তো অ্যাপ্লিকেশনের জায়গা খুঁজে পেতে হবে। ঠিক আছে, এই কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা সিরিজ অফ কোয়ালিটি স্ট্যান্ডার্ড যেটা আমাদেরকে
হচ্ছে আমাদের টিভেট ম্যানেজমেন্টটাকে কোয়ালিটি নিশ্চিত করবে, এটাকে বলা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক। আর এগুলা যা আছে এগুলো আমাদের আর দরকার নাই, আপনার সিবিএলএম আউটও দেখব। আরটিও রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, যেটাকে বলা হচ্ছে আমরা বলতে পারি যে এটা এখন বিটিবি হবে না, এটা এখন এনএসডিও হবে। আর এনএসডিওতে বলা হয় হচ্ছে এসটিপি। আরটিও আছে, আরটিওটা নিয়ে আমাদের পরে আরও ব্যাখ্যা আছে, সেই জায়গায় দেখব। এখন যেটা বলা হয় এনএসডি এর রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশনগুলোকে বলা হয় হচ্ছে এসটিপি, ঠিক আছে, স্কিলস ট্রেনিং প্রোভাইডার। অ্যাপ্রেন্টিসশিপ হচ্ছে উস্তাদ শাগির্দ মডেল, যেখানে অন দ্য জব ট্রেনিং বলা হচ্ছে, অর্থাৎ রিয়েল ওয়ার্ক প্লেসে, ক্লাসরুম ট্রেনিং না, wherein worker earn while learning the skill required and performing the specialized job। তার মানে সে রিয়েল ওয়ার্ক প্লেসে কাজ করবে, ওই রিয়েল কাজটা করতে করতে শিখবে এবং পাশাপাশি সে কিছু রিমিউনিশনও পাবে, তখন সেটাকে বলা হয় হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ। আরপিএল রিকগনিশন অফ প্রিয়র লার্নিং, যেটাকে বলা হয় পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি, যে আপনি কাজ জানেন অনেক, আমাদের এখানে ইনফর্মাল সেক্টরে অনেকে অনেক কাজ জানে কিন্তু তার এখন ওই ফর্মাল ট্রেনিং করারও সুযোগ নাই, বাট সার্টিফিকেট লাগবে, সে আরপিএল পদ্ধতিতে সার্টিফিকেট অর্জন করতে পারে। এটা হচ্ছে এমন একটা পদ্ধতি যে কারোর পূর্ব অভিজ্ঞতা বা দক্ষতার স্বীকৃতি প্রদান করা যায় এই পদ্ধতির মাধ্যমে, সেটাকে বলা হয় হচ্ছে আরপিএল। এগুলো নিয়ে সামনে আরও বহুত আলোচনা হবে। আর স্যার টাস্ক অ্যানালাইসিস এখন পড়বো না, এটা হচ্ছে আমরা কারিকুলাম ডকুমেন্টও এখন পড়বো না, এগুলো আমরা নেক্সট সামনে সিবিএলএম এ পড়ব। এটাও লাগবে না, এটাও লাগবে না। এইটা ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল ট্রেনিং অ্যান্ড কম্পিটেন্সি বেসড ট্রেনিং। ট্র্যাডিশনাল ট্রেনিংটা হচ্ছে কন্টেন্ট বেস, কম্পিটেন্সি বেসড ট্রেনিংটা হচ্ছে কম্পিটেন্সি বেসড, মানে এখানে পড়াই দেব, দিয়ে দিব, তুমি পারলে পারো, না পারলে না পারো। বাট কম্পিটেন্সি বেসড ট্রেনিংয়ে বলা হচ্ছে না তোমাকে পারতেই হবে, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে বলা হচ্ছে 20% থিওরি আর 80% হচ্ছে প্র্যাকটিক্যাল বেস, ঠিক আছে। সিবিটি মেথডটা এই কারণে, কারণ কম্পিটেন্সি বেস থেকে কম্পিটেন্সি অ্যাচিভ করতেই হবে। আর জেনারেল এডুকেশনে যেটা হয় যে পড়াই দিই, সে বাসায় যে পড়লো, জাস্ট সে জানলো, কিন্তু কাজ কিভাবে করতে হয় সেটা কিন্তু সে জানে না। বায়োলজিতে আমরা পড়ি অণুজীব অমুক তমুক, কিন্তু মানে আসলে কিন্তু প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারি না। কম্পিটেন্সি বেসে বলা আছে না, তাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে। ট্র্যাডিশনাল টাইম বেস, বছরে একবার এসএসসি পরীক্ষা হবে, সুনির্দিষ্ট সময়ের ভিতরে কোর্স কমপ্লিট করতে হবে, নাহলে আবার 1 বছর অপেক্ষা করতে হবে। আর কম্পিটেন্সি বেসড হচ্ছে পারফরমেন্স বেসড, আপনি এখন পারেন, আরপিএল মোডে আপনি অ্যাসেসমেন্টে বসেন, পরীক্ষা দেন, কম্পিটেন্ট হয়ে যান, সার্টিফিকেট পেয়ে গেলেন, ঠিক আছে, পারফরমেন্স বেসড। ট্র্যাডিশনাল ট্রেনিং গ্রুপ বেসড, কম্পিটেন্সি বেসড ইন্ডিভিজুয়াল বেসড, এটা মনে রাখবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সিবিটিএতে সবসময় ইন্ডিভিজুয়াল বেসড, তার মানে গ্রুপে, এখানে গ্রুপ বেসড বলা হচ্ছে যে সুনির্দিষ্ট সময়ে একটা সার্টেন গ্রুপ ভিত্তিক সব কিছু করা হয়, কিন্তু কম্পিটেন্সি বেসডে বলা হচ্ছে যে না, এখানে যার যারটা সেই করবে, নট নেসেসারি যে গ্রুপ করতে হবে, যার যার কাজ শেষে করবে, যার যার পারফরমেন্স তার কাছে। আমি সব সামগ্রিক পারফরমেন্স এখানে কোনো কিছু রাখে না, কাউন্ট করে না। এটা হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এর ইন্ডিভিজুয়াল বেসড, যা হবে ইন্ডিভিজুয়ালি। তাহলে এখানে গ্রুপ নিড আর এখানে ইন্ডিভিজুয়াল নিডগুলোকে প্রাধান্য দেওয়া হয়। আর ট্র্যাডিশনাল ট্রেনিং হচ্ছে ফিডব্যাকটা ডিলে, আর কম্পিটেন্সি বেসড ট্রেনিং হচ্ছে ইমিডিয়েট ফিডব্যাক, মানে যে অ্যাসেসমেন্ট দিবেন সকালবেলা বিকেলবেলা আপনি রেজাল্ট জেনে যাবেন। আর এসএসসি পরীক্ষা দেওয়ার 3 মাস পরে রেজাল্ট, 3 মাস টেনশনে থাকা লাগে, তাই না? ফিডব্যাক ডিলে, এবং ফিডব্যাকে কোথায় খারাপ করতেছে, আমি শুধু জানি যে ইংলিশে ফেল করছি, কিন্তু ইংলিশে কোন জায়গায় খারাপ হওয়ার জন্য যে ফেল করছি এটা কিন্তু জানা যায় না। কিন্তু
কম্পিটেন্সি বেস ট্রেনিং এ স্পষ্টভাবে জানা যায় যে আমার এই জায়গাটা খারাপ হয়েছে, এইটুকু পারফরমেন্স খারাপ হয়েছে, যার কারণে আমার নট ইয়েট হয়েছে, আমি এইটুকু উন্নতি করলে হবে, তাই না? এই জন্য বলা হচ্ছে ইমিডিয়েট ফিডব্যাক। এই পার্থক্যটা আপনারা মনে রাখবেন, আমাদের সামনে কিন্তু কাজে লাগবে। এখানকার ইমিডিয়েট ফিডব্যাক, ইন্ডিভিজুয়াল পেস্ট, এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। পারফরমেন্স বেসড, ঠিক আছে, এইগুলো আমাদের সব কিছু কিন্তু ব্যাপক কাজে লাগবে সামনে। এই ছিল আমাদের 1 নম্বর সিবিএলএ মোটামুটি ঠিক হচ্ছে আমরা শেষ করলাম। এখন বলেন এই পর্যন্ত আজকে যা পড়লাম জটিল মনে হয়েছে কিনা কোনো কিছু? স্যার প্রিভিয়াস স্লাইডের লাস্ট টপিকটা স্যার, লাস্ট পার্থক্যটা। আচ্ছা, কোর্স আউটলাইন ওরিয়েন্টেড, এটা ওইটা বলা হচ্ছে যে ফুল স্ট্রাকচার একটা কোর্সের একটা মানে সবগুলাই একসঙ্গে পারতে হবে। আর এটা বলা হচ্ছে মডিউল ওরিয়েন্টেড, আমরা যেমন এখানে 11টা মডিউল পড়তেছি, আপনি যদি কোনো কারণে 2টা মডিউলে না পারেন তাহলে সেই 2টা মডিউল আপনি পরবর্তীতে ডেভেলপ করলে হয়ে যাবে। কিন্তু কোর্স ওরিয়েন্টেড হলে এটা সম্ভব হতো না, ঠিক আছে? কোর্স ওরিয়েন্টেড মানে হচ্ছে আপনাকে সামগ্রিক 6টা বা 7টা সাবজেক্ট যদি থাকে সবগুলাতেই সমান পারফর্ম করতে হবে, বা মানে একটা কোনো কারণে মিস হলে আবার সবগুলাতে আপনাকে করতে হবে। এগুলাকে বলা হচ্ছে কোর্স আউটলাইন ওরিয়েন্টেড, ঠিক আছে? টোটাল কোর্স। আর মডিউল মানে সেগ্রিগেশন করা আছে, আর ওই যতটুকু করবেন অ্যাচিভ করতে পারবেন ততটুকুরই স্বীকৃতি পাবেন, ঠিক আছে? ধন্যবাদ। আজকে মোটামুটি আমরা সিবিএলএম 1 শেষ করলাম। এর আমরা এখন সিবিএলএমটা একটু গো থ্রু করে দেখব, ঠিক আছে? এবং আমরা একটু মিলাই দেখব যে কোনো টপিকস বাদ পড়ছে কিনা, তাহলে সেটা আমরা আবার আলোচনা করব। জি শাহাদত বলেন। স্যার আমাদের মনে হয় 6 মিনিট আছে, আমরা কি আর নতুন করে জয়েন করব? না না, আর নতুন করে জয়েন করব না আজকে, আমরা তো তাহলে স্যার যে আমাকে একটু যদি এসটিবিএলএম এর ব্যাপারটা একটু যদি বলতেন, ডাউনলোডের ইয়েটা আরেকটু 1 মিনিটের জন্য। ওকে, আচ্ছা এর ভিতরে আমি বের করতে করতে আমরা যারা কোশ্চেন অ্যানসারিংটা একটু মানে সেরে ফেলি। আমাদের এই অ্যাসোসিয়েট পার্ট এবং ট্রেনার পার্ট দুটো কি কোনোভাবে আলাদা দেওয়ার সুযোগ আছে? আচ্ছা বলতেছি, তার আগে মানে যারা এখনো সিবিএলএম ডাউনলোড করেন না তারা স্ক্রিনে একটু খেয়াল করেন, skillsportal.gov.bd এইখানে যাবেন, এই ওয়েবসাইটটাতে যাওয়ার পরে এই নিচের দিকে দেখবেন হচ্ছে ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়াল, ভিউ লিস্ট ক্লিক করবেন। আপনার অকুপেশন ধরে নিলাম যে মোবাইল ফোন সার্ভিসিং, এখানে লিখবেন, এরকম লিখলে চলে আসবে, তাহলে মোবাইল ফোন সার্ভিসিংয়ে ক্লিক করবেন, সার্চ দিবেন, দিলে এই যে এখানে লিস্ট চলে আসবে। এখানে একটু ক্লিক করলে এখানে চলে আসবে। এখন আপনার কি লাগবে? সিএস, এই যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড লেখা রয়েছে, তার মানে সিএস লেভেল 1 এর এই বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। স্যার সিএস পাচ্ছিলাম, কিন্তু হচ্ছে আমাদের এই সিবিএলএম গুলো এগুলো এখন যেগুলো নিয়ে আমরা পড়াশোনা করতেছি মূলত এই 5টা সিবিএলএম কোথায় পাবো ওটা পাচ্ছিলাম না খুঁজে স্যার। লেভেল 4 এর সিবিএলএম, আমরা যে সিবিএলএম ফলো করতেছি এটা এনএসডি এর পোর্টালে নেই, এটা অলরেডি আমরা গ্রুপে লিংক দিয়েছি, আপনি সেই লিংকে ঢুকে ডাউনলোড করে নিতে পারবেন, আমাদের ড্রাইভে আপলোড করা আছে। নাহলে স্যার ওখানে হচ্ছে চাই, হ্যাঁ অ্যাক্সেস পারমিশন চাই, এখন দিয়ে দেখিয়েন, যাবে না, কারণ অলরেডি ওইটা ওপেন টু অল করে দেওয়া আছে। তারপর আমি আর একবার দেখতেছি, কারণ আমাদের ওপেন টু অল করে দেওয়া ছিল।
কিন্তু আমি তো স্যার ওই যে 11টা ভলিউম স্যার 11টা মডিউল দেখছিলাম স্যার, ওখানে তো ওখান থেকে ডাউনলোড করলাম স্যার বাংলায় যেটা আছে। বাংলাটা আপনারা মানে ফলো করিয়েন না, ওটা আবার কে যেন মনে হয় ইয়া করে দিছে, এনিওয়ান অন দ্য ইন্টারনেট, এই যে এডিটর করে দিলাম, কপি লিংক, এই যে আবার কপি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্যার আমাদের কাইন্ডলি আর একটু গ্রুপে ঠিক আছে। 3 মিনিট আছে, আপনারা ই করেন। আর আজকে এই যে আমাদের প্রেজেন্টেশনেরও পিডিএফ ফাইলটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনাদের আর কারো কোনো জিজ্ঞাসা আছে? সাদাত হোসেন বলেন, দ্রুত 2 মিনিট আছে। জি এটা স্যার আগে উঠেছিলাম। মিজনা বলেন। ফাইল তো এমটি দেখাইতেছে। কেন স্যার আমরা আজকে যে টপিকগুলো কভার করলাম ওইগুলো যদি আবার একটু শর্টে বলতেন পয়েন্ট আকারে, তাহলে একটু নোট করে নিতাম। 2 মিনিট আছে, আমি জানি না কতটুকু হবে। আজকে আমরা পড়েছি হচ্ছে মূল যে বিষয়গুলো পড়ছি সেটা হচ্ছে এই ফাইল তো এই যে আছে, কেএমটি পাইলেন, ফাইল সব আছে। আচ্ছা, আজকের মূল টপিক ছিল হচ্ছে মূলত কম্পিটেন্সির ডাইমেনশন, ফিচার, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে আরপিএল, মানে তারপরে টাস্ক এলিমেন্ট, জব, এগুলোর সংজ্ঞা পড়ছি। এনএসডিপি বা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির ফিচার, ইস্যুস, এগুলো পড়ছি। ইকুইটি পলিসি পড়ছি। তারপরে কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক, তারপরে হচ্ছে পড়ছি হচ্ছে আরপিএল বা আরটিও, এসটিপি, আরপিএল, অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে, এইগুলা পড়ছি। আর পড়ছি হচ্ছে লাস্টে এসে ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল এবং সিবিটি এর পার্থক্য, ঠিক আছে? আর আমাদের লাইন হয়ে যাবে, বাকি প্রশ্নের উত্তর গ্রুপে দিয়ে দিচ্ছি।